হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের সবার? সাউন্ড একটু চেক করি। হ্যাঁ, আজকে ক্লাসে লেট হওয়ার একমাত্র কারণ তোমাদের সাদ মাহমুদ ভাইয়া কালকে মাইক নিয়ে এসে কি করছে আমি জানি না। আমি স্টুডিওতে আসছি সঠিক সময়ে, বাট আমি এসে দেখি মাইকে কোনো চার্জ নাই। ঠিক আছে, তো আমি মাইকটা তখন চার্জ দিলাম, দেন ক্লাসে আসছি। তো সব দোষ তাদের, আমার কোনো দোষ নাই। আপনারা কেউ কি ক্লাসে আসছেন? কেউ শুনতেই পারলো না যে দোষটা আসলে কার, দোষটা আসলে সাদের। ওকে, কি অবস্থা বাচ্চারা, কেমন আছো তোমরা? আমরা আজকে যেটা করব সেটা হলো থার্মোডাইনামিক্সের যে সিকিউ গুলো বাকি ছিল সেগুলো আজকে সলভ করবো। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। ওকে, সামওয়ান হ্যাজ এন্টার্ড দ্য ক্লাস। একজন মানুষ ক্লাসে আসছে, দ্যাটস দ্য ক্রেডিট। দুইজন মানুষ ক্লাসে আসছে, ও মাই গড। এখন আমি কি একটা @everyone মারবো? মেরে কি সবাইকে একটু জ্বালাবো নাকি? না থাক, আমি চাই না সবাইকে জ্বালাইতে, কারণ আমি নিজেই যথেষ্ট জ্বলে আছি, বিধ্বস্ত অবস্থায় আছি। ইউ ক্যান সি মাই ফেস অ্যান্ড যাই হোক, কিছু না। আমাকে একটু জানাবো সবকিছু ক্লিয়ার আছে কিনা। গাইস, সবকিছু কি ক্লিয়ার? যদি সবকিছু ক্লিয়ার থাকে আমরা দেরি না করে সিকিউ সলভিং শুরু করবো। আজকে আমাদের বেশ কয়েকটা সিকিউ সলভ করতে হবে। টাং 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 এখান থেকে শুরু হবে। ঠিক আছে, এটা 4 নাম্বার কেন হলো? এটা তো 5 নাম্বার ছিল। মাই গড, 3টা সলভ করছিলাম নাকি আগের দিন? আচ্ছা, সমস্যা নাই। ওকে, নাউজুবিল্লাহ, এত সিকিউ কেন? গড, এই দেরি করবো না, সবকিছু বোধহয় ঠিকঠাক আছে। তোরা ম্যাক্সিমাম করিস রেকর্ডেড ক্লাস, তোদের জন্য দেরি করা মানে বোকামি। ওকে, তোরা আমাকে ধোকা দিস প্রতিদিন। ওকে চলো ক্লাস শুরু করি। দেখো কি বলছে চিত্রে। 1 মোল পরিমাণ কোন গ্যাসের ক্ষেত্রে দুইটা সমষ্ণ লেখ দেখানো হয়েছে। গ্যাসটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এত। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ মানে কি? সিভি আমাদেরকে দিয়ে দিছে এবং একটা গ্রাফ দেওয়া আছে। ওকে, আচ্ছা, প্রশ্ন করছে সিডি অংশে কৃত কাজের পরিমাণ কত। সিডি অংশ কোনটা? এই যে এইটা। ঠিক আছে, সিডি অংশ। এখানে আমাদের কি বের করতে বলছে? কৃত কাজ বের করতে বলছে। খেয়াল করো, এই যে সিডি যে রেখাটা, সেই রেখায় টেম্পারেচারটা ফিক্সড 400 কেলভিন। তার মানে এই সিডি কি অ্যাকচুয়ালি একটা, সিডি হলো একটা সমষ্ণ রেখা। ঠিক আছে, এটা একটা কোন প্রক্রিয়াকে রিপ্রেজেন্ট করতেছে? সমষ্ণ প্রক্রিয়াকে। ওকে, সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ কেমনে বের করে? ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। দেখো, সি পয়েন্টে আয়তন কত ছিল? এই যে 2 মিটার কিউব। ডি পয়েন্টে আয়তন কত হয়েছে? 4 মিটার কিউব। তার মানে আমরা লিখতে পারি সিডি যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়ায় ইনিশিয়াল ভলিউম ছিল 2 মিটার কিউব, ফাইনাল ভলিউম হয়েছে 4 মিটার কিউব। ঠিক আছে, এবং আমাদের বলছে আমরা 1 মোল গ্যাস নিয়ে কাজ করছি। কয় মোল গ্যাস? 1 মোল। তাহলে বলো সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ কেমনে বের করে? W is equals to nRT ln VF divided by VI। n এর ভ্যালু কত? 1, আর এর ভ্যালু 8.314। টিটা কি বলতো? যেই ফিক্স টেম্পারেচারে তুমি সমষ্ণ প্রক্রিয়াকে রান করতেছো, কত টেম্পারেচার? 400 কেলভিন সিডি প্রক্রিয়ায়। সো টি এর ভ্যালু হবে 400 মাল্টিপ্লাইড বাই ln VF বাই VI, দ্যাট মিন্স 4/2। ক্যালকুলেট করবা, রেজাল্ট বের করবা, সলভড। লাস্ট ইয়ারের কোয়েশ্চেন সিলেট বোর্ডের। ঠিক আছে, একদম সহজ, জাস্ট সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করতে হবে। পারবো? গুড। ঘতে আসো। এ থেকে সিতে তাপ শক্তির পরিবর্তন বি থেকে ডিতে নিতে তাপ শক্তির পরিবর্তনের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা, সি থেকে ডি কি প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া, রাইট। এ থেকে বি, এটা কি প্রক্রিয়া? এ থেকে বিও একটা সমষ্ণ প্রক্রিয়া। খেয়াল করেন, এই যে আপনি এ থেকে বিতে আসছেন, সরি এ থেকে সি, ও আচ্ছা, এ থেকে সি আর বি থেকে ডি, ও ও ও সরি সরি সরি, দুইটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে। একটা হলো এ থেকে সি আর একটা হলো বি থেকে ডি। প্রশ্ন করা হয়েছে এখানে কোনটায় তাপ শক্তির পরিবর্তন বেশি, তাই তো, বা কোনটায় তাপ শক্তির পরিবর্তন কেমন। আচ্ছা ঠিক আছে, আমরা এটাও করতে পারবো, সমস্যা নেই। চলো ঘ নাম্বারটা একটু ওই পেজে লিখি। প্রথমে আসো এ থেকে সি, একটা পারলে আর একটা পাওয়া যাবে। ওকে, এ সি, এটা কি প্রক্রিয়া দেখো তো? এ থেকে সি, চাপটা কনস্ট্যান্ট, তার মানে এটা একটা কি প্রক্রিয়া? এটা একটা সমচাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া। ওকে, সমচাপীয় প্রক্রিয়া।
আরে আমার হাতের লেখা, দিনের প্রথম লেখা তো, ঘুম থেকে উঠছি একটু আগে, এর জন্য হাতের লেখার অবস্থা খারাপ, ডোন্ট মাইন্ড গাইস। ওকে, সমচাপীয় প্রক্রিয়াকৃত কাজ কেমনে বের করে বলতো? এসি প্রক্রিয়াকৃত কাজ ডেল ডাব্লিউ এসি হবে পি ডেল ভি। ওকে, এখন এই যে এসি তে চাপটা ছিল ফিক্সড, কততে ফিক্সড ছিল? এই যে দেখো 4 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এসি প্রক্রিয়ায় চাপ কত ছিল? 4 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, ফিক্সড প্রেসার। ওকে, যেহেতু সমচাপীয় প্রক্রিয়া, সো চাপের মান 4 ইন্টু 10⁵। এবং এসি প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন কত? দেখেন, এ পয়েন্ট আয়তন ছিল 1, সি পয়েন্ট আয়তন হয়েছে 2, তাহলে আয়তনের পরিবর্তন হলো ভাইয়া 2 মাইনাস 1। ঠিক আছে, দ্যাট মিন্স 4 ইন্টু 10⁵ জুল। এটা হলো আমাদের এসি প্রক্রিয়ায় কৃত কাজ। এখন তোমাকে বলছে এসি প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন বের করতে। তাপ শক্তির পরিবর্তন বের করার জন্য আমাদের কি লাগবে? এসি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন লাগবে। ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেমনে বের করে? আমরা জানি ডেল ইউ এসি ইজ ইকুয়ালস টু এন সিভি ডেল টি। ওকে, সিভিটা কি? সিভি না, সিপি। ওকে, এন সিপি ডেল টি। এখানে সিপিটা কি ছিল বলতো? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা ওয়েট ডেল ইউ। আচ্ছা, সিপি দিয়ে তো আমি সরাসরি করতে পারি, এত কিছু তো দরকারই নাই। এই এত কিছু লাগবে না, এটা সরাসরি করা যাবে তো সিপি দিয়ে, তাই না? এটা সিপি দিয়ে আমরা সরাসরি করতে পারবো, অথবা যেহেতু আমাদের সিভি দিয়ে দিছে, সিপি দিয়ে তো ডেল ইউ এমনি বেরোইতো স্থির চাপে। হ্যাঁ, এই এত কিছু দরকার নেই। মানে এটা দুই ভাবে করা যায়। একটা হলো যে 2 স্টেপে তুমি ডেল ডাব্লিউ, 2টা স্টেপই দেখাই। ডেল ইউ কে আমরা কি লিখতে পারি? এন সিভি ডেল টি। কেমনে লিখতেছি? সিভি মানে কি ছিল? আয়তনকে স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যতখানি তাপ শক্তি লাগে। ওকে, সেটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের ডেল ইউ, রাইট? কেন ভাইয়া? আপনি যদি আয়তনকে ফিক্সড রাখেন তাহলে ডেল ডাব্লিউ এর মান হবে 0, তখন ডেল কিউটাই ডেল ইউ এর সমান হয়ে যাবে। সো 1 মোল গ্যাসের তাপমাত্রা আয়তনকে স্থির রেখে 1 কেলভিন পরিমাণ বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি লাগে বা অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন হয় সেটা হলো সিভি। এখন এন মোল গ্যাসের তাপমাত্রা ডেল টি পরিমাণ বৃদ্ধি করতে যতখানি তাপ শক্তি লাগবে বা অভ্যন্তরীণ শক্তির যতখানি পরিবর্তন হবে স্থির আয়তনে, সেটাকেই বলা হয় টোটাল ডেল ইউ। ওকে, এখন এটা বের করবো কেমনে? 1 মোলের জন্য ছিল সিভি, এন মোলের জন্য হবে কি? এন সিভি। 1 কেলভিন বৃদ্ধি করার জন্য কত ছিল? জাস্ট সিভি। তাহলে ডেল টি কেলভিন বৃদ্ধি করার জন্য কি হবে? ডেল টি দিয়ে গুণ হবে। মানে নরমাল ফর্মুলা দেখেন, ডেল ইউ, এগুলো মনে রাখা লাগবে। ডেল ইউ এর ফর্মুলা এন সিভি ডেল টি এবং ডেল কিউ এর ফর্মুলা এন সিপি ডেল টি। এই দুইটা ফর্মুলা আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এন এর ভ্যালু কত? 1। সিভির ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। সিভি কত? এই যে দেখো, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ দেওয়া আছে 25.18। কত? 25.18 মাল্টিপ্লাইড বাই ডেল টি। আমরা তাপমাত্রা কতখানি চেঞ্জ করব? দেখো, তুমি যখন এ পয়েন্টে ছিলা তাপমাত্রা ছিল 300, তুমি যখন সি পয়েন্টে গেছো তাপমাত্রা হয়েছে কত? 400। তার মানে তাপমাত্রার পরিবর্তন হবে 400 মাইনাস 300। ঠিক আছে, দ্যাট মিন্স 2518 জুল। ওকে, সো এখান থেকে আমরা বের করতে পারি ডেল কিউ এসি ইজ ইকুয়ালস টু ডেল ইউ এসি প্লাস ডেল ডাব্লিউ এসি। নর্মাল তাপগতিবিদ্যার প্রথম সূত্র। সো ডেল ইউ এসি কত? 2518 প্লাস ডেল ডাব্লিউ এসি কত? এই যে 4 ইন্টু 10⁵। দুটাকে যোগ করে দিবেন, যোগ করে দিলেই আপনার টোটাল তাপ শক্তির পরিমাণ বের হয়ে যাবে, বা তাপ শক্তির পরিবর্তন কতখানি হয়েছে এসি প্রক্রিয়ায় সেটা বের হয়ে যাবে। তো আমরা প্রথমে যেটা করব, কৃত কাজ বের করব, দেন অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করব এনসিভি ডেলটি দিয়ে, সব মানই দেওয়া আছে। দেন দুটাকে যোগ করে দিলেই টোটাল তাপ শক্তির পরিবর্তন পেয়ে যাব। ঠিক আছে, সহজ। এটা গেল এসি প্রক্রিয়ার জন্য। এবার আসো বিডি প্রক্রিয়ার জন্য। কার জন্য? বিডি। দেখো, বিডিও না একটা সমচাপীয় প্রক্রিয়া। বিডি কি প্রক্রিয়া? সমচাপীয় প্রক্রিয়া। খেয়াল করেন, এই যে বিডি, বি থেকে ডিতে গেছেন, চাপটা ফিক্স ছিল 2 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ারে। ওকে, তাহলে বিডি প্রক্রিয়াকৃত কাজ কত হবে? ডেল ডাব্লিউ বিডি ইজ ইকুয়ালস টু পি ডেল ভি। চাপটা ফিক্স ছিল কততে? 2 ইন্টু 10⁵ এ। বিডিতে আয়তনের পরিবর্তন কত সিস্টেমের? দেখো, বি পয়েন্টে আয়তন ছিল 2, ডি পয়েন্টে আয়তন হয়েছে 4, তার মানে আয়তনের পরিবর্তন 4 মাইনাস 2, দ্যাট মিন্স 4 ইন্টু 10⁵ জুল।
ওকে, এটা কি বিডি প্রক্রিয়ায় কৃত কাজ। বিডি প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত হবে, ডেল ইউ বিডি ইজ ইকুয়ালস টু এন সিভি ডেল টি। একই আসবে, 1 মোল গ্যাস ইউজ করছি, সেই গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কত, 25.18। আমরা যখন বি থেকে ডিতে গেছি তখন তাপমাত্রার পরিবর্তন কত, বি পয়েন্টে তাপমাত্রা ছিল 300, ডি পয়েন্টে তাপমাত্রা কত হয়েছে 400। সো তাপমাত্রার পরিবর্তন সেম, 400 মাইনাস 300, দ্যাট মিনস 2518 জুল। তাহলে এটা বিডি প্রক্রিয়ায় কৃত কাজ, এটা বিডি প্রক্রিয়া অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তাহলে বিডি প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন কত হবে, ডেল ইউ বিডি প্লাস ডেল ডাব্লিউ বিডি। ডেল ইউ বিডি কত 2518, ডেল ডাব্লিউ বিডি কত 4 × 10⁵। ঠিক আছে, সো যোগ করে দেখো দুইটার ভ্যালু সেম আসতেছে, তাহলে আমরা কি বলতে পারি, ইয়েস উভয় প্রক্রিয়ায় তাপ শক্তির পরিবর্তন সমান। ওকে, উভয় প্রক্রিয়ায় ডেল কিউ সেম, বা তাপ শক্তির পরিবর্তনটা কি সমান। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা, সহজ জিনিস, এখানে মানে কঠিন কিছু নাই। জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে স্থির চাপে আপনার যে কি বলে এটাকে কৃত কাজের যে ফর্মুলা পি ডেল ভি, সরি আমার একটু ঘুম থেকে উঠছি সো ডোন্ট মাইন্ড। তো স্থির চাপে যে আপনার কৃত কাজের ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে প্রথমে ওই প্রক্রিয়া কৃত কাজ বের করতে হবে। দেন অভ্যন্তরীণ শক্তির ফর্মুলা তো ইউনিভার্সাল ফর্মুলা, যে কোনো প্রক্রিয়াতে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। এখান থেকে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করবেন, দেন দুটো যোগ করলেই আপনি টোটাল তাপ শক্তির পরিবর্তন পেয়ে যাবেন। ঠিক আছে, দুইটা সেম প্রসেস, একইভাবে করতে হবে, দেন জাস্ট কম্পেয়ার করবেন দুটো কি সমান হচ্ছে নাকি হচ্ছে না। যদি সমান হয় তাহলে বলবেন ইয়েস উভয় প্রক্রিয়ায় ডেল কিউ সেম, যদি সমান না হয় তাহলে বলবেন উভয় প্রক্রিয়ায় ডেল কিউ সেম না। সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, দেখো বুঝতে পারিয়াছি, দেরি করে ফেললাম নাকি হালকা এটা কি বোর্ড কুইশন, হ্যাঁ হ্যাঁ এটা লাস্ট ইয়ারের কুইশন, সিলেট বোর্ড 2023। ঠিক আছে, ওকে গাইস লেটস মুভ ফরওয়ার্ড। এটা সহজ, এটা কঠিন কিছু ছিল না, আমরা সামনে আগাই। ঠিক আছে, আর কেউ না বুঝলে কিন্তু কমেন্টে বলতে থাকেন, আমি যখনই দেখবো আপনাদেরকে সলভ করে দিব, সমস্যা নেই। ওকে গাইস, চলো 5 নাম্বারটা, তাপ সুপরিবাহী এবং অপরিবাহী পদার্থের তৈরি দুইটা ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে এত প্যাসকেল চাপে এবং এত তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাস আছে। অতঃপর উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো, নাইট্রোজেন গ্যাসের গামা দেওয়া আছে। গতে বলছে অপরিবাহী গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। আচ্ছা অপরিবাহী গ্যাস মানে কি, অপরিবাহী সিলিন্ডার মানে কি, মানে যেই সিলিন্ডারে তাপ শক্তির আদান প্রদান হওয়া সম্ভব না। সো যেই সিলিন্ডারে তাপ শক্তির আদান প্রদান হওয়া সম্ভব না সেই সিলিন্ডারে কোন তাপগতীয় প্রক্রিয়া চলবে, অবশ্যই রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। কোন প্রক্রিয়া, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, কারণ এখানে তাপ শক্তির আদান প্রদান তো সম্ভব না, তাহলে এখানে অবশ্যই রুদ্ধ তাপীয় প্রক্রিয়া চলবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি জানি খেয়াল করো, যেটা করা হয়েছে সেটা হলো চাপের পরিমাণ অর্ধেক করা হয়েছে, তার মানে ফাইনাল যে প্রেসারটা সেটা ইনিশিয়াল প্রেসারের অর্ধেক, এবং গামার ভ্যালু 1.4। আমাদেরকে বলেছে ইনিশিয়ালি টেম্পারেচার ছিল কত, ইনিশিয়ালি টেম্পারেচার ছিল ভাইয়া 750 কেলভিন। এখন এই যে আপনি চাপটাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অর্ধেক করলেন, তার জন্য কি প্রেসার তাপমাত্রা চেঞ্জ হয়ে যাবে না, অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। কেমনে বের করব, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্কটা সেই ফর্মুলা দিয়ে। সম্পর্কটা কি ছিল, পিআই টিআই টু দি পাওয়ার গামা divided by 1 minus gamma PF TF to the power gamma divided by 1 minus gamma। ঠিক আছে, আমার কি লাগবে, আমার লাগবে TF টা, রাইট। সো একটা কাজ করি, আমরা এভাবে লিখি TF to the power gamma divided by 1 minus gamma TI to the power gamma divided by 1 minus gamma multiplied by PI divided by PF। তাহলে TF কত হবে, TF হবে TI multiplied by PI by PF to the power 1 minus gamma divided by gamma। ঠিক আছে, মানে গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা দিয়ে দুই পাশে রুট করে দিছে, আর কিছু না। সো ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল, এই যে 750, কারণ মান বসাবা। পিআই বাই পিএফ কত হবে, পিআই বাই পিএফ হবে 2 টু দি পাওয়ার হোয়াট 1 মাইনাস গামা, গামা মানে 1.4 ডিভাইডেড বাই গামা 1.4। ঠিক আছে, ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলেই আমাদের টিএফ বা সিস্টেমের যে ফাইনাল টেম্পারেচার সেটা বের হয়ে যাবে। একদম সহজ। ঠিক আছে, জাস্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে আপনার চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক সেটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করলেই হয়ে যাবে, ম্যাথ সলভড। ওকে, এবার ঘ নাম্বারে আসো।
প্রশ্ন করছে সিলিন্ডারের মধ্যে কৃত কাজের তুলনা করো। ওকে, আমরা যেটা করছি একটা হলো সুপরিবাহী সিলিন্ডার আর একটা হলো আমাদের অপরিবাহী, তাই না? অপরিবাহীতে তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটতেছে, সমস্যা নাই। আর একটা সিলিন্ডারে তাহলে অবশ্যই যেটা ঘটবে সমষ্ণ প্রক্রিয়া ঘটবে, কারণ এছাড়া আর তো কোনো উপায় নাই। হ্যাঁ, আমরা দুইটা প্রক্রিয়ার জন্য কৃত কাজ শিখছি, এখানে যদিও উল্লেখ করে নাই যে আমাদের আর একটা সিলিন্ডারে কোন প্রক্রিয়া ঘটছে, বাট যেহেতু সুপরিবাহী সিলিন্ডার তো তাপমাত্রার তাপ শক্তির খুব সুন্দর আদান প্রদান হবে। তো দেখা যাবে সিস্টেমের ভিতরে তাপমাত্রাটা মোটামুটি কনস্ট্যান্ট রাখা সম্ভব যদি খুব আস্তে আস্তে পিস্টনটাকে নিচে নামানো হয়। ঠিক আছে, সো এখানে আমাদের সমষ্ণ প্রক্রিয়া ঘটবে। ওকে, আর একটা সিলিন্ডার, আর এটাই কি ঘটবে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো আমরা যেটা করবো এই দুইটা প্রক্রিয়ায় কৃত কাজ বের করব, এবং এটা খুবই সহজ। চলো তাহলে যেটা আমাদের সুপরিবাহী সিলিন্ডার, যেটা আমাদের কি সুপরিবাহী সিলিন্ডার, সেখানে কি ঘটতেছে? সমষ্ণ প্রক্রিয়া। ওকে, এখন এই সুপরিবাহী সিলিন্ডারে আমরা কি করছি? চাপকে অর্ধেক করছি, তার মানে ফাইনাল যে প্রেসারটা সেটা ইনিশিয়াল প্রেসারের অর্ধেক। ওকে, এবং যেহেতু এখানে সমষ্ণ প্রক্রিয়া ঘটছে তাহলে অবশ্যই ওই সিলিন্ডারের টেম্পারেচার তো চেঞ্জ হবে না, তাহলে ওই সিলিন্ডারের টেম্পারেচার 750 ছিল, 750ই থাকবে, এইটা চেঞ্জ হবে না। ঠিক আছে, একদম সহজ। তাহলে কৃত কাজ কত হবে? W1 নাম দিলাম, nRT ln, যেহেতু প্রেসারের ইনফরমেশন দেওয়া আছে সো অবশ্যই PI/PF। তুমি চাইলে ভলিউম দাও করতে পারতা, সেক্ষেত্রে তোমার প্রথমে প্রেসারের পরিবর্তনের কারণে ভলিউম কিভাবে পরিবর্তিত হয়েছে সেটা বের করে নেওয়া লাগতো। কি দরকার, তোমাকে যেহেতু ডিরেক্ট একদম প্রেসারের রেশিও দিয়ে দিছে, সো তুমি প্রেসারের ফর্মুলা ইউজ করো। ভলিউমের ফর্মুলায় উপরে থাকে VF, নিচে থাকে VI, আর প্রেসারের ফর্মুলায় উপরে থাকবে ইনিশিয়াল প্রেসার, নিচে থাকবে ফাইনাল প্রেসার। ওকে, সো আমরা কত মোল গ্যাস নিয়ে কাজ করেছি? দেখো আমরা কাজ করেছি 1 মোল গ্যাস নিয়ে, তাহলে গ্যাসের মোল সংখ্যা 1। ওকে, আর 8.314, টেম্পারেচার 750 কনস্ট্যান্ট ছিল, এবং PI/PF কত হবে? অবশ্যই 2। ওকে, সো এখান থেকে আপনি কৃত কাজ পেয়ে যাবেন সুপরিবাহী সিলিন্ডারের মধ্যে, যে সমষ্ণ প্রক্রিয়া কৃত কাজ আর কি, সহজ কথা। এবার আপনার বের করতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ। ওকে, আমাদের যে অপরিবাহী সিলিন্ডারটা সেখানে কি ঘটছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, কি ঘটেছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ওকে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমাদের সিস্টেমের ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল? 750 কেলভিন। এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া চালানোর কারণে অবশ্যই সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেই পরিবর্তিত তাপমাত্রাটা কত সেইটাই আমরা একটু আগে বের করছি। দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে তোমার সিলিন্ডারের ফাইনাল টেম্পারেচার কত হবে সেটা তুমি গ নম্বরে বের করছো না? সো এটা এখন আমাদের ঘ নম্বরে কাজে লাগবে। ওকে, এটা আমরা কোথা থেকে পেয়েছি? গ হতে প্রাপ্ত। ঠিক আছে, বা গ থেকে আমরা পাইছি। সহজ। তাহলে এখন বলেন এখানে আমরা কাজ করছি কয় মোল গ্যাস নিয়ে? 1 মোল গ্যাস নিয়ে, এবং যেহেতু নাইট্রোজেন গ্যাস, গামার ভ্যালু কত? 1.4, দ্বিপারমাণবিক গ্যাস। তাহলে বলেন রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ কেমনে বের করে? W2 = NR divided by 1 minus gamma TI minus TF। একদম সহজ। 1 মোল গ্যাস নিয়ে কাজ করেছি, N এর ভ্যালু 1, R এর ভ্যালু 8.314, 1 মাইনাস গামার ভ্যালু 1.4, TI এর ভ্যালু 750, এবং TF এর ভ্যালু আমরা আগের ম্যাথ থেকে পাইছি, বসাই দিয়ে ক্যালকুলেট করলেই আপনার দ্বিতীয় প্রক্রিয়াটাতে বা ওই যে অপরিবাহী যে সিলিন্ডারটা আছে সেটার মধ্যে আপনি কতখানি কাজ করছেন সেটাও পেয়ে যাবেন। দেন আপনি দুটার মধ্যে কম্পেয়ার করবেন কোনটা বড় কোনটা ছোট, এটাই মানে দুটার মান বের করে ফেলতে পারলে তারপর তো আর কোনো প্যারা নাই। ওকে, সো এখানে জাস্ট দুইটা প্রক্রিয়ায় কৃত কাজের ফর্মুলা অ্যাপ্লাই করলে আপনার ম্যাথ সলভড। ওকে, দেখো এই বুঝছো গ আসছে কত? 914.26। হ্যাঁ, আর ছোটটা পর্বের প্রাণীটা এখনো আছে। কত আসছে? 914.26 কেলভিন। একদম সহজ। ওকে, দেখেন পারার কথা। সো এটা ছিল আমাদের ঘ নাম্বারটা এই সিকিউ এর। তাহলে হইছে আই গেস মানে জাস্ট কৃত কাজের ফর্মুলা অ্যাপ্লাই করে মান বসাইলেই হয়ে যাবে। আর স্টিল যদি কারো বুঝতে সমস্যা হয় ডু কমেন্ট। ওকে, কি লিখছো? আচ্ছা, ঘ নাম্বার অ্যান্সার বের করেছো, গুড গুড গুড, ভেরি গুড। চলো আমরা নেক্সট সিকিউতে চলে যাই। নেক্সট সিকিউ 6 নাম্বারটা কি বলছে? একটা সিলিন্ডারে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 76 সেন্টিমিটার পারদ চাপে একটা গ্যাস রাখা আছে। সমষ্ণ রুদ্ধতাপীয় প্রক্রিয়াতেই গ্যাসের আয়তন অর্ধেক করা হলো। আচ্ছা, দুইটা প্রক্রিয়াতেই আমরা কি করছি? গ্যাসের আয়তন অর্ধেক করছি। প্রশ্ন করছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চূড়ান্ত চাপ কত হবে নির্ণয় করো। আচ্ছা, শুরুতে চাপ ছিল কত? 76 সেন্টিমিটার পারদ চাপ বা 1 ATM চাপের সমান। ঠিক আছে, তো আমরা যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আসি, খেয়াল করেন আমাদের শুরুতে চাপ ছিল PI =
76 সেন্টিমিটার। ওকে, আমরা কি করেছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করছি, তার মানে ফাইনাল যে ভলিউমটা সেটা ইনিশিয়াল ভলিউমের অর্ধেক। আমাদেরকে বলছে ফাইনাল প্রেসার বা চূড়ান্ত চাপ কত হবে, কেমনে বের করবা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের যে সম্পর্ক সেটা দিয়ে। সেই সম্পর্কটা কি ছিল, পিআই ভিআই টু দি পাওয়ার গামা PF VF টু দি পাওয়ার গামা। আমাদের কি লাগবে, চূড়ান্ত চাপ বা PF, দ্যাট মিন্স PI মাল্টিপ্লাইড বাই VI ডিভাইডেড বাই VF টু দি পাওয়ার গামা। PI এর ভ্যালু কত রে, 76 সেন্টিমিটার, মাল্টিপ্লাইড বাই VI বাই VF কত হবে, 2, গামার ভ্যালু 1.4। ঠিক আছে, ওই যে দেওয়াই আছে। সো এখান থেকে আপনি ফাইনাল প্রেসার ক্যালকুলেট করে ফেলতে পারবেন এত সেন্টিমিটার পারদ চাপের সমান। সহজ, ঠিক আছে, একদম সহজ জিনিস, মানে ইজি টিজি জিনিসপাতি। দেখো তারপর কি বলছে, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার অনুপাত 2:3, উক্তিটার যাচাই করো। আচ্ছা ওকে ফাইন, এটা খুব সহজ একটা প্রশ্ন করে ফেলছে, ঘ নাম্বারটা। তোমার কি বলছে, সমষ্ণ প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রার অনুপাত হবে 2:3। মানে তোমার সমষ্ণ প্রক্রিয়ায় তো সিস্টেমের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, সো সমষ্ণ প্রক্রিয়া আমাদের টেম্পারেচার থাকতেছে কনস্ট্যান্ট। ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়ায় টেম্পারেচার কনস্ট্যান্ট। ওকে, টেম্পারেচার কি ভাইয়া, কনস্ট্যান্ট, মানে আমরা যে টেম্পারেচার নিয়ে শুরু করব আমরা সেই টেম্পারেচারই থাকবো, এবং সেই টেম্পারেচারটা কত, 27 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দ্যাট মিন্স টেম্পারেচারটা হলো 300 কেলভিন। এখন আমার দেখা লাগবে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে সিস্টেমের টেম্পারেচার কত হয়, দেন আমরা কম্পেয়ার করব যে সমষ্ণ আর রুদ্ধতাপীয় টেম্পারেচারের রেশিও কি 2:3 হয় কিনা। ওকে, এখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আপনার শুরুতে টেম্পারেচার কত ছিল, টেম্পারেচার ছিল 300 কেলভিন। মানে আপনি তো একই সিলিন্ডারের উপর কাজ করছেন, তাই না, একই সিলিন্ডার নিয়ে আপনি কাজ করছেন, ওই একই সিলিন্ডার আপনি উভয় প্রক্রিয়াতেই আয়তন অর্ধেক করছেন। সো শুরুতে তাপমাত্রা তো 300 কেলভিনই ছিল, দেন আপনি কি করছেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন করছেন অর্ধেক, তার মানে VF ইজ ইকুয়ালস টু VI ডিভাইডেড বাই 2। আপনি এখন কি দেখবেন যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে আপনার সিলিন্ডারের তাপমাত্রা কত হচ্ছে, তার মানে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। ফর্মুলাটা কি আমরা জানি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় উল্টা লিখলাম মনে হয়, হ্যাঁ, TI VI টু দি পাওয়ার গামা -1 TF VF টু দি পাওয়ার গামা -1। আমাদের লাগবে ফাইনাল টেম্পারেচার, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে ফাইনাল টেম্পারেচার কত হয়, তাহলে TF কত হবে, TF হবে TI মাল্টিপ্লাইড বাই VI ডিভাইডেড বাই VF টু দি পাওয়ার গামা -1। শুরুতে টেম্পারেচার ছিল 300, VI বাই VF হবে 2, গামার ভ্যালু 1.4 -1। ঠিক আছে, সো এখান থেকে ক্যালকুলেট করলে আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফাইনাল টেম্পারেচার পেয়ে যাবেন। তাহলে এটা কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে টেম্পারেচার, এটা আমরা কি বের করলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে টেম্পারেচার। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে টেম্পারেচার। ওকে, সহজ জিনিস। আর সমস্ত প্রক্রিয়া তো টেম্পারেচার সেমই থাকবে। এখন আপনি জাস্ট দুইজনের রেশিও নেবেন, এই ভ্যালুটা কত আসে বলো তো, এই ভ্যালুটা কত আসবে, 2 টু দি পাওয়ার 0.4। ওকে, দেন হলো জাস্ট 300 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি ভ্যালু পেয়ে যাবা। দেন দুটার মধ্যে কম্পেয়ার করো, এটার নাম দাও ধরো টি প্রাইম। ওকে, এটার নাম দাও কি, টি প্রাইম, নাম দিলাম আর কি। তাহলে দুজনের মধ্যে কম্পারিজন করা লাগবে সমষ্ণ আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া। ঠিক আছে, দেন চেক করো টি বাই টি প্রাইম এটা কি 2/3 হয় কিনা, যদি হয় তাহলে উক্তি সঠিক। ঠিক আছে, যদি হয় যে আমরা সমষ্ণ প্রক্রিয়ার যে টেম্পারেচার, রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষের যে টেম্পারেচার, এই রেশিওটা যদি 2/3 হয়, দেন তোমার উক্তি অবশ্যই সঠিক আছে, বা প্রশ্নের যে উক্তি সেটা সঠিক আছে। আর যদি না হয় তাহলে উক্তি সঠিক নয়। ঠিক আছে, সহজ জিনিস। কত আসছে, 395.85 না, আচ্ছা তাহলে দেখ তো হয় কি, 395.85 যদি হয়, মানে তো বড় চলে আসছে, তাহলে তো উক্তি সঠিক নয়। তাহলে উক্তি কেমনে সঠিক হইলো, না বড়ই তো আসবে, সরি, 395.85 আর 300, তার মানে হলো 3 ডিভাইডেড বাই 3.95, এই 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, আচ্ছা 1.5 দিয়ে ভাগ করা লাগবে, তাহলে উপরে যাচ্ছে হলো 2। ঠিক আছে, না হচ্ছে না 2/3 হচ্ছে না, 450 আসা দরকার ছিল, তাইলে হইতো। ঠিক আছে, হচ্ছে না, হয় না। সো অ্যান্সার হবে উক্তিটি সঠিক নয়। ওকে, কারণ এটা হয় না। ওকে, একদম সহজ জিনিস, মানে জাস্ট নর্মাল ফর্মুলা, ওই একই টাইপের জিনিসপাতি। তাহলে পারবো এটাও, শিওর, গুড, নেক্সট।
প্রমোশন করতে চাই না, বাট প্রমোশনাল স্লাইড কেন দিচ্ছে? যাই হোক গাইস, তোমাদের জন্য আমরা একটা এক্সাম ব্যাচ নিয়ে আসছি। আই গেস ইউ গাইস নো। সো আমাদের যারা থর এবং হালকে আছে, শুধুমাত্র তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচে ডিসকাউন্ট থাকতেছে 33 টাকা। আমাদের 333 টাকার এক্সাম ব্যাচে আপনারা 33 টাকা ডিসকাউন্টে যুক্ত হইতে পারবেন মাত্র 300 টাকায়, বা চাইলে আপনারা 1 টাকা কম দিতে পারেন, 299 টাকা দিয়েও যুক্ত হইতে পারেন, ঠিক আছে? ওকে, এবং এটা রুটিন অলরেডি পাবলিশ হয়ে গেছে। এই রুটিন অনুযায়ী সবকিছু হবে, একদম কমপ্লিট একটা রিভিশন প্রোগ্রাম এটা, মানে এক্সামের থ্রুতে রিভিশন। ওকে, এবং এখানে আমরা সিকিউ এক্সামও রাখছি। সো টোটাল 35 দিনের একটা প্ল্যান, এবং এই 35 দিন মানে আমরা 1 তারিখ থেকে শুরু করবো মে মাসের, এবং 35 দিনের মধ্যে এটা একদম কমপ্লিট করে দিব আপনাদেরকে, ঠিক আছে? যুক্ত হওয়ার প্রসিডিউর আপনারা জানেন, আপনাদের নতুন করে বলার কিছু নাই। সো চাইলে আপনারা ডিসকাউন্টে যুক্ত হতে পারেন, শুধুমাত্র এটা আপনাদের জন্য। ওকে, ঠিক আছে, আসো এবার আমরা পড়াশোনায় ব্যাক করি। 7 নাম্বারটা কি বলছে দেখো, এখানে তোমাকে একটা ইঞ্জিন দেওয়া আছে, হ্যাঁ, এবং তোমাকে বলছে ইঞ্জিনটা গৃহীত তাপের 1/4 কাজে রূপান্তর করে। ওকে, কেমনে সলভ করবো দেখো। গ নম্বরে কি বলছে, ইঞ্জিনের তাপগ্রাহকে বর্জিত তাপ শক্তির মান কত? ভাই এই যে ইঞ্জিনটা, এটা কি ইঞ্জিন? একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, রাইট? এটা কি ইঞ্জিন? একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। অথবা তুমি যদি এটাকে প্রত্যাবর্তী ইঞ্জিন, আচ্ছা আচ্ছা ওয়েট, এটা প্রত্যাবর্তী ইঞ্জিন না, এটা এখনো প্রত্যাবর্তী ইঞ্জিন না, কারণ ঘর তোমাকে বলছে প্রত্যাবর্তী ইঞ্জিন হবে নাকি হবে না। তো আমরা প্রথমেই প্রত্যাবর্তী ধরতে পারবো না, তাহলে আমরা গ নাম্বারটা কেমনে সলভ করবো? দেখো আমরা জানি ইঞ্জিনের ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু কৃত কাজ ডিভাইডেড বাই গৃহীত তাপ শক্তি। ওকে, আমাদের ইফিসিয়েন্সি দেওয়া আছে, আমাদেরকে কি বলেছে যে ইঞ্জিনটা তার গৃহীত তাপের 1/4 কাজে রূপান্তর করে। তার মানে সে যতখানি তাপ শক্তি গ্রহণ করতেছে তার 4/1 সে কাজে রূপান্তর করতেছে। তার ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত? 1/4 বা 0.25 বা 25%, রাইট? সো ইঞ্জিনের ইফিসিয়েন্সি আমাদের দিয়েছে কত? 1/4। ওকে, কৃতকাজ ডাব্লিউ, এবং সে তাপ শক্তি গ্রহণ করছে কতখানি? 1000 জুল। তাহলে কৃতকাজের পরিমাণ কত হবে? 1000/4 মানে 250 জুল। ওকে, তাহলে ইঞ্জিনটা 1000 জুল তাপ শক্তি গ্রহণ করতেছে, তার মধ্যে 250 জুলকে সে কাজে রূপান্তর করতেছে, অবশিষ্টটাকে সে কি করবে? তাপগ্রাহকে বর্জন করে দিবে। সো W2, যে এটা W2 না Q2, সেটার মান হবে গৃহীত তাপ শক্তি মাইনাস কৃত কাজ, মানে 1000 মাইনাস 250, দ্যাট মিনস 750 জুল। সো আমাদের ইঞ্জিন যেটা করবে 750 জুল তাপ শক্তিকে সে তাপগ্রাহকে বর্জন করে দিবে, ঠিক আছে? সো অ্যান্সার হবে 750 জুল। সহজ। গ নম্বরে আসো, তাপগ্রাহকের তাপমাত্রা কিরূপ পরিবর্তন করলে ইঞ্জিনটা একটা প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তরিত হবে? গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। এই ইঞ্জিনটা যদি একটা প্রত্যাবর্তী ইঞ্জিন হইতে চায়, দেখো এখানেই সলভ করা যাচ্ছে, সহজ সহজ ম্যাথ। প্রত্যাবর্তী ইঞ্জিন হওয়ার জন্য Q1/T1 আর Q2/T2, এই যে দুইটা রেশিও, এই দুইটা রেশিও সমান হওয়া লাগবে, আদারওয়াইজ হবে না। সো আমাদেরকে চেঞ্জ করতে বলছে তাপ গ্রাহকের তাপমাত্রা। ওকে, তাপ গ্রাহকের তাপমাত্রাটা আমরা চেঞ্জ করব, এবং বাকি সবকিছু সেম থাকবে। তাহলে গৃহীত তাপ শক্তি কত ছিল? 1000 জুল, ঠিক আছে। T1 তাপ উৎসের তাপমাত্রা কত ছিল? এখানে না দেখা যাচ্ছে না, 700 ডিগ্রি সেলসিয়াস মোস্ট প্রবাবলি, তার মানে 973 কেলভিন, ঠিক আছে। বর্জিত তাপ শক্তি কত ছিল? 750 জুল। এবং তাপ গ্রাহকের যে তাপমাত্রা সেটা আমরা বের করব, যে তাপ গ্রাহকের তাপমাত্রা কত হইলে ইঞ্জিনটা এই সূত্র মেনে চলে, এবং ইঞ্জিন এই সূত্র মেনে চলা মানে আলটিমেটলি ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তরিত হওয়া, ঠিক আছে। সো T2 যে মানটা সেটা হবে 973 মাল্টিপ্লাইড বাই 750 ডিভাইডেড বাই 1000, দ্যাট মিনস 973 মাল্টিপ্লাইড বাই 3/4। ওকে, সো দেখেন এখানে কত আসে আমাদের? 27, 29, তাই না? 28 মানে 700 সামথিং কেমনে হয়? 3 নং 27 আর হলো 2 মানে হলো 29, 4 7টা হলো 28, হ্যাঁ 700 সামথিং হচ্ছে, 700 সামথিং হওয়া লাগবে। ওকে, মানে 700-র আশেপাশে কোন একটা ভ্যালু হবে, এত কেলভিন হওয়া লাগবে। আর এখানে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে হলো 350 ডিগ্রি সেলসিয়াস, বা এটা যোগ করলে কত হবে? 200, তো তাহলে 550, 623 দেওয়া আছে মোস্ট প্রবাবলি, 623 কেলভিন দেওয়া আছে। এবং T2টা এখান থেকে বের করতে হবে, 700-র কাছাকাছি হয়তো আসবে। T2 কত আসে রে? T2 কত আসে? 729.75। কত? 729.75 কেলভিন। তাহলে আমাদের টেম্পারেচার ছিল 623, মানও লাগবে কত? 729.75। তার মানে তাপ গ্রাহকের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। কতখানি বৃদ্ধি করতে হবে? 729.75 মাইনাস 623, এত কেলভিন,
ঠিক আছে? যদি এত কেলভিন বৃদ্ধি করতে পারো তাহলে তোমার ইঞ্জিনটা কি হয়ে যাবে, প্রত্যাবর্তী ইঞ্জিনে রূপান্তরিত হবে। ঠিক আছে, একদম সহজ, বুঝি না, বুঝার কথা, সহজ জিনিস, পারবো। দেখো কতটুকু সময় লাগতেছে এগুলো সলভ করতে। সেই সব জিনিস যদি এইচএসসি পরীক্ষায় আসে তোমরা কি করবা, 5 মিনিট এক একটা সিকিউ সলভ। ঠিক আছে, 6টা সিকিউ সলভ করতে 30 মিনিট, শেষ পরীক্ষা বেরোয় আসবা। ওকে, 6টা না তো 5টা সিকিউ, তাহলে যদি 5 মিনিট লাগে 25 মিনিটে পরীক্ষা শেষ ভাই। এমসিকিউ 25 মিনিট, রিটেন 25 মিনিট, 50 মিনিটে পরীক্ষা শেষ। 1 ঘন্টার মধ্যে বের হবা, বাকি 2 ঘন্টা আমার সাথে আড্ডা মারবা, তারপর বাসায় যাবা। ঠিক আছে, ওকে চলো 7 নম্বরটা হইছে শিওর, গুড। নেক্সট 8 নম্বরটা দেখ। 8 নম্বরে কি বলছে, কেউ না বুঝলে কিন্তু বলিস, হ্যাঁ আমি কিন্তু অনেক ফাস্ট আগাচ্ছি মনে হচ্ছে আর কি, আমার কাছে জানি না তোমাদের কাছে কি মনে হচ্ছে। কারণ যদি মনে হয় কোথাও বুঝতে সমস্যা হচ্ছে দয়া করে একটু বললেন। কি বলেছে, নিচে পি ভার্সেস ভি নির্দেশক চিত্রে একটা কার্ণচক্রে কার্যকর পদার্থ দ্বারা সম্পাদিত কাজ দেখানো হলো। ঠিক আছে, প্রশ্ন হলো সি বিন্দুতে আয়তন নির্ণয় করো। কোন বিন্দুতে, সি বিন্দুতে। আচ্ছা এই যে বি থেকে সি, এটা কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। বি পয়েন্টে আমরা আয়তন জানি, বি পয়েন্টে আমরা তাপমাত্রা জানি। এখন সি পয়েন্টের তাপমাত্রা আমরা জানি এই যে 300 কেলভিন, সি পয়েন্টের আয়তন বের করা লাগবে। ভাই এগুলা কোনো ব্যাপার? বলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া কেমনে কি করবা বলো। বি পয়েন্টের ভলিউম তুমি জানো, সেটা কত, বি পয়েন্টের ভলিউম এই যে 6 × 10⁻³ কত, 6 × 10⁻³ মিটার কিউব। ওকে, বি পয়েন্টের তাপমাত্রা কি হবে ভাই, এ থেকে বি পুরোটা একটা সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া টেম্পারেচার চেঞ্জ হয় না, সো টেম্পারেচার বি পয়েন্টে হবে 500 কেলভিনের সমান। ওকে, তাহলে বি পয়েন্টের টেম্পারেচার কত, 500 কেলভিন। ঠিক আছে, সি পয়েন্টের আমরা কি জানি, দেখো সি পয়েন্টের টেম্পারেচার হবে 300 কেলভিন, কারণ সি থেকে ডি একটা সমষ্ণ প্রক্রিয়া বা এই যে সমষ্ণ সংকোচন, সো এখানেও টেম্পারেচারটা ফিক্সড থাকে। তাহলে সি পয়েন্টের টেম্পারেচার কত, সি পয়েন্টের টেম্পারেচার হলো 300 কেলভিন। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এই সি পয়েন্টের ভলিউম। তার মানে এটা তো একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা তাপমাত্রা জানি, আয়তন বের করব। তাহলে সম্পর্ক কোনটা স্থাপন করবেন, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্কটা কি ছিল, TB VB to the power gamma minus 1 TC VC to the power gamma minus 1। ওকে, আমাদের লাগবে VC বা সি পয়েন্টের আয়তন, তাহলে VC হবে TB by TC, ওকে, টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1 মাল্টিপ্লাইড বাই VB। ওকে, ওই সাইডে নিয়ে একদম গামা মাইনাস 1 দিয়ে রুট করে দিছি দুই পাশে। ওকে, সিম্পল। তাহলে টিবি কত, টিবি হলো আমাদের 500, টিসি হলো কত 300, তাহলে 500 বাই 300 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই গামা মাইনাস 1, গামার ভ্যালু 1.4 মাইনাস 1, 1.4 দেওয়া আছে না, হ্যাঁ গামা 1.4 দেওয়া, মাল্টিপ্লাইড বাই ভিবি কত রে, ভিবির ভ্যালু দেওয়া আছে 6 × 10⁻³ ঠিক আছে, বসাই দিব এবং কি হবে, সি পয়েন্টের ভলিউম বের হয়ে যাবে। সহজ, পারবো, জাস্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা, আর কিছু না। ওকে, এবার ঘতে আসো, কি বলছে, এবি এবং বিসি পর্যায়ে কৃতকাজ সমান কিনা, মানে তোমার এবি এই প্রক্রিয়ায় কৃতকাজ বের করা লাগবে, বিসি এই প্রক্রিয়ায় কৃতকাজ বের করা লাগবে। দেখো এবি কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, আমি এখানেই করে দিচ্ছি, হ্যাঁ মনে হয় না আর নতুন পেজেও যাওয়া লাগবে। সো এবিটা আমাদের কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজ কেমনে বের করে রে, WAB nRT ln ফাইনাল ভলিউম মানে বি পয়েন্টের ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম মানে এ পয়েন্টের ভলিউম। ঠিক আছে, আমরা কয় মোল গ্যাস নিয়ে কাজ করছি, 2 মোল গ্যাস নিয়ে কাজ করছি, তাহলে এন এর ভ্যালু 2, আর এর ভ্যালু 8.314। এবি প্রক্রিয়ায় ফিক্সড টেম্পারেচারটা কত ছিল, 500 কেলভিন, তাহলে এখানে হবে 500 মাল্টিপ্লাইড বাই ln। দেখো এবি প্রক্রিয়া শেষে ভলিউম কত, 6 × 10⁻³ শুরুতে ভলিউম কত ছিল, 3 × 10⁻³ দ্যাট মিন্স 6 × 10⁻³ ডিভাইডেড বাই 3 × 10⁻³ ওকে, সো এখান থেকে জাস্ট ক্যালকুলেশন, আর কিছু না, 8 3 1 4, কারণ এখানে 1000 হয়ে আসবে, 3টা শূন্য ওইদিকে চলে যাবে দশমিক, ln 2। এখান থেকে ক্যালকুলেট করলে আপনি কি পেয়ে যাবেন, এবি প্রক্রিয়ায় কৃতকাজ পেয়ে যাবেন। ঠিক আছে, সহজ। এবার আসো বিসি প্রক্রিয়ায় কৃতকাজ। এই বিসি কি প্রক্রিয়া, বিসি হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ কেমনে বের করে, WBC is equals to nR divided by gamma minus 1 ইনিশিয়াল টেম্পারেচার, আচ্ছা 1 মাইনাস গামা হবে,
sorry, divided by 1 minus gamma initial temperature minus final temperature. Okay, আমরা কাজ করছি 2 মোল গ্যাস নিয়ে, সো n এর ভ্যালু 2 মাল্টিপ্লাইড বাই r এর ভ্যালু 8.314, 1 মাইনাস গামার ভ্যালু কত 1.4, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল দেখো, বি পয়েন্টের টেম্পারেচার ছিল 500, সো এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ইনিশিয়াল টেম্পারেচার। যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষ হয়েছে ফাইনাল টেম্পারেচার কত 300, তাহলে ইনিশিয়াল টেম্পারেচার 500, ফাইনাল টেম্পারেচার 300, ঠিক আছে, বসাই দিব, কৃতকাজ বের হয়ে যাবে। এখানে কৃতকাজ নেগেটিভ কেন আসতেছে, দাঁড়াও, কৃতকাজ নেগেটিভ আসবে, আমাদের দাঁড়া একটা মিনিট, অভ্যন্তরীণ শক্তি হলো হ্রাস পাইছে, ডেল কিউ তো আমার 0, আচ্ছা কৃতকাজ এখানে তো পজিটিভ আসবে, নেগেটিভ আসার কোনো সুযোগই নাই, সেখানে কি গামা মাইনাস 1 হবে, আমি মনে ভুল করছি কিনা, এখানে মনে হয় গামা মাইনাস 1 হবে, হ্যাঁ তাহলে গামা মাইনাস 1 হবে ফর্মুলা এখানে আমি বারবার কনফিউজড হয়ে যাই ভাই, ফর্মুলা আমার মুখস্থ করতে হবে, এখানে মোস্ট প্রবাবলি গামা মাইনাস 1 হবে গাইস, ঠিক আছে, সো 1.4 মাইনাস 1 হবে, আমি কি আগেরটাও ভুল করলাম সামহাউ, ফর্মুলা ভুল করলাম নাকি, কই গেল, দাঁড়ো, ভীষণ গরমে আমি ভিজে যাই, কই গেল, হ্যাঁ 1 মাইনাস গামা টিআই মাইনাস টিএফ, এখানেও গামা মাইনাস 1 হবে মোস্ট প্রবাবলি, গামা মাইনাস 1 হবে তাই না, হ্যাঁ আমি ভুল করছি, মোস্ট প্রবাবলি গামা মাইনাস 1 হবে, মাই ব্যাড, সরি গাইস, এখানেও হবে গামা মাইনাস 1, দ্যাট মিনস 1.4 মাইনাস 1, ঠিক আছে, কারণ ওখানে দেখো, এখানে চিন্তা করলেই বোঝা যায় কেন গামা মাইনাস 1 হবে, তুমি একবার এখানে চিন্তা করো, তোমার এখানে প্রসারণ ঘটছে না, প্রসারণে কৃতকাজ কি হইতে হবে পজিটিভ, রাইট, দেখো এখানে তোমার কৃতকাজ চলে আসতেছিল নেগেটিভ, যদি 1 মাইনাস গামা দিয়ে, এর তো আসলে হওয়া সম্ভব না, 1 মাইনাস গামা হবে না, গামা মাইনাস 1ই হবে, কারণ কৃতকাজটা এখানে পজিটিভ আসা লাগবে, ঠিক আছে, দেখো বুঝছো কিনা, সাউন্ড নাই, সাউন্ড তো আছে, সাউন্ড কেন থাকবে না, হ্যাঁ গামা মাইনাস 1 হবে, থ্যাংক ইউ, আমার নিজের একটু ভুল হয়েছিল এখানে, দুঃখিত, প্রথমে ঠিক লেখা আবার ভুল লিখছি, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, এটা কিসের ক্লাস আঙ্কেল, ভাই রে ভাই, আঙ্কেল না কিছু বললাম না, যা সর, বলবো না কিছু, দেখ এটা বুঝছিস, এই জিনিস ক্লিয়ার, এই জিনিস কি আমাদের ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই দেখেন তো, তা আপনার মস্তিষ্ক আমাকে পরীক্ষার দিন একটু ধার দিন, তাহলে যে ফর্মুলা ভুল করে আসবি, আমি তো ফর্মুলা ভুল করি দেখিস না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ফর্মুলাটা, হ্যাঁ এইটা আমি আমার জীবদ্দশায় মনে কর ভুল করছি 30 থেকে 40 বার, এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃতকাজের ফর্মুলাটা আমার মনেই থাকে না ভাই, এটা জীবনটা একটু বেদনা বানাই দিছে একটা ফর্মুলা। যাই হোক গাইজ, আমাদের কিন্তু 5টা সিকিউ সলভ করা হয়ে গেছে, আজকে একটু বেশি সুপারসনিক স্পিড হয়ে যাচ্ছে, তার আমি একটু তাল মিষ্টি খেয়ে নিই, নিজের গতি বাড়াই নিই, তাল মিষ্টি খেলে আমার গতি বেড়ে যায়, দাঁড়াও গাইজ, বেরই হচ্ছে না জিনিসটা, কি একটা বিপদ, বের হয়েছে, ওয়েট, ওকে, আই লাভ সুইট অ্যাকচুয়ালি, এর জন্য ব্রো এখন মঙ্গল গ্রহ থেকে ল্যান্ড করতে পারেনি, আচ্ছা না আমি করেছি, পৃথিবীতেই আছি, তোমাদের ক্লাস তো পৃথিবী থেকে নিচ্ছি গাইস, চলো সামনে আগাই, 9 নম্বরটা, এগুলো তোদের পারা উচিত, এগুলো সব তোদের পড়াইছি, প্রত্যেকটা জিনিস তোদের পড়ানো, বুঝছিস, দাঁড়া, ঠিক আছে, এগুলো সব তোদেরকে পড়াইছি না বল একাডেমিকে, এগুলো সবই তোদের পড়ানো জিনিস, নতুন কিছু পাচ্ছিস, কারণ নতুন কিছু নাই গাইস, লেটস সলভ, একটা কার্নো ইঞ্জিনের তাপ উৎস, তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে এত এবং এত, এর 4টা ধাপে কৃতকাজের পরিমাণ টাং 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 টাং, বাট এখানে বোঝার ব্যাপার আছে, এরকম লিখে দিছে দেখাই যে এটা না, এই যে এই দুইটা কি সংকোচনের কৃতকাজ, তো এই কৃতকাজ কিন্তু নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ কাজ, তোমার কিন্তু প্রশ্নে নেগেটিভ দিয়ে দেয় না, এবার তোমার বোঝা লাগবে এখানে কৃতকাজ যেটা হয়েছে সেটা কি নেগেটিভ কৃতকাজ, কারণ যখন সংকোচন ঘটে তখন কৃতকাজ কি হয়, ভলিউম কমে যায় না, কৃতকাজ নেগেটিভ হয়, ওকে, এবং এই যে প্রথম দুইটা প্রসারণ, এখানে কৃতকাজটা পজিটিভ, ওকে, এটা কিন্তু মাথায় রেখো, ওকে, প্রশ্ন করছে উদ্দীপকের ইঞ্জিনটা তাপ গ্রাহকে কি পরিমাণ তাপ শক্তি বর্জন করবে সেটা দেখাও, ওকে, তাহলে ক নাম্বারে আসো, আমাদের তাপ শক্তি কতখানি গ্রহণ করছে সেটা কি দেওয়া আছে, দেওয়া নাই, তাপ শক্তি কতখানি বর্জন করছে সেটা বের করতে বলছে, রাইট, আচ্ছা সমস্যা নাই, আমাদের কৃতকাজ কত হবে দেখো, টোটাল কৃতকাজ হবে 1015
প্লাস 1070, এটা আবার যোগ করে দিও না, এটা কিন্তু বিয়োগ হবে, হ্যাঁ, কারণ এই কৃতকাজগুলো নেগেটিভ। তাহলে মাইনাস 480 মাইনাস 230, সো কিন্তু আমরা কি পাবো, কৃতকাজ পেয়ে যাবো, মানে একটা কার্নোট চক্রে ইঞ্জিনটা কতখানি কাজ করতেছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখন তোমাকে ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দিয়ে দিচ্ছে, এখান থেকে তুমি ইঞ্জিনের ইফিসিয়েন্সি বের করতে পারবা। তাহলে ইঞ্জিনের ইফিসিয়েন্সি হবে 1 মাইনাস T2 বাই T1, ওকে, দ্যাট মিনস 1 মাইনাস T2 এর ভ্যালু কত, 475, তার সাথে যদি 273 যোগ করি, ও মাই গড, 545, 545, তার সাথে হলো আবার 5, না 3, 545, হ্যাঁ 3, 548, তার সাথে আবার 200, 648, 748, তাই না? হ্যাঁ, তো তাপ গ্রাহকের তাপমাত্রা হলো 748, তোমরা একটু ক্যালকুলেট করো। আর তাপ উৎসের তাপমাত্রা কত হবে, 1025, তাহলে হলো 1225, 1295, 1298, ইফ আই এম নট রং। ওকে, সো এখান থেকে আমাদের ইঞ্জিনের ইফিসিয়েন্সি বের হচ্ছে। আমরা জানি ইঞ্জিনের ইফিসিয়েন্সি is equals to W divided by Q1, so Q1 হবে W by efficiency. ওকে, W এর মান জানি, ইফিসিয়েন্সির মান জানি, Q1 বের হয়ে যাবে, তাহলে তাপ গ্রাহকের বর্জ্য তাপ শক্তি কত হবে, Q1 minus W, সলভড। ঠিক আছে, সহজ। সো ধাপ এখানে দুইটা বা তিনটা, ঠিক আছে। প্রথম ধাপে আমরা কৃতকাজটা বের করব, দ্বিতীয় ধাপে আমরা ইফিসিয়েন্সি বের করব, তৃতীয় ধাপে আমরা ইফিসিয়েন্সি থেকে Q1 বা ইঞ্জিনের গৃহীত তাপ শক্তি বের করব, দেন সেখান থেকে কৃতকাজকে বাদ দিলে আমরা কি পেয়ে যাব, তাপ গ্রাহকে বর্জিত তাপ শক্তি পেয়ে যাব। ঠিক আছে, জাস্ট স্টেপ ওয়াইজ সলভ করে গেলেই হবে। ওকে, গুড। এবার ঘ নাম্বার আসো, কি বলছে, উদ্দীপকের কার্নো ইঞ্জিনটার উৎসের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দক্ষতার পরিবর্তন এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে দক্ষতার পরিবর্তন একই হবে কিনা। দেখো, যখন তুমি তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করবা তখন কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রা থাকবে ফিক্সড, আর যখন তুমি তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করবা তখন তাপ উৎসের তাপমাত্রা থাকবে ফিক্সড। ঠিক আছে, যদি কোয়েশ্চেনে কিছু বলা না থাকে। তো আমরা প্রথমে যেটা করছি, তাপ উৎসের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস বাড়াইছি। কি করছি, তাপ উৎসের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছি। ঠিক আছে, তাহলে বলেন এখন আপনার ইঞ্জিন কোন অবস্থায় আছে। তাপ উৎসের তাপমাত্রা ছিল কত, 1025, যদি এইটার তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তাহলে তাপ উৎসের নতুন তাপমাত্রা হবে 1025 প্লাস 48 এত ডিগ্রি সেলসিয়াস, কত হয় 3, তাই না, 701, 1073 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা তাপ উৎসের নতুন তাপমাত্রা। তাপ গ্রাহকের নতুন তাপমাত্রা কত হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা তো চেঞ্জই হবে না, তুমি যখন তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করতেছো তখন তাপ গ্রাহকের তাপমাত্রা কি ফিক্সড। সো আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা আগেরটাই আছে, সেটা কত ছিল, 400 কত যেন ছিল রে, 475 ডিগ্রি সেলসিয়াস। কত, 475 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের নতুন এফিসিয়েন্সি কত হবে, ইটা প্রাইম ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 প্রাইম মাল্টিপ্লাইড বাই 100 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিন্স 1 মাইনাস T2 এর মান কত, 475, অবশ্যই কেলভিনে নিতে হবে, সো যোগ করো 273, T1 প্রাইম কত 1073, তার সাথে যোগ করো 273 মাল্টিপ্লাইড বাই 100%। সো এটা আপনার ইঞ্জিনের নতুন এফিসিয়েন্সি যখন আপনি তাপ উৎসের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করছেন। ওকে, এবার আমরা যেটা করব, তাপ গ্রাহকের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস কমাবো। কি করব, তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস কমাবো। তাহলে এইবার কি তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ হবে না, তাপ উৎসের তাপমাত্রা আগেরটাই থাকবে। দ্যাট মিন্স T1 এবার 1025 ডিগ্রি সেলসিয়াসই থাকবে, বাট T2 এটা চেঞ্জ হয়ে যাবে। তাপ গ্রাহকের তাপমাত্রা 48 ডিগ্রি কমে যাবে, ছিল কত 475, হবে কত বলতো, 475 মাইনাস 48, তার মানে কত হচ্ছে 50, যদি বাদ দিতাম 25 হইতো, 2 কমাইছি তাই না, সো 29 হবে, 27 হবে, 427 ডিগ্রি সেলসিয়াস, ইফ আই এম নট রং। ওকে, সো এটা আমাদের ইঞ্জিনটার আগের তাপ উৎসের তাপমাত্রায় থাকতেছে এবং নতুন তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে এখন ইঞ্জিনের এফিসিয়েন্সি কত হবে, এটা ডাবল প্রাইম 1 মাইনাস T2 প্রাইম ডিভাইডেড বাই T1, 1 মাইনাস T2 প্রাইম কত ভাইয়া 427 প্লাস 273, অবশ্যই কেলভিনে নিতে হবে। T1 কত 1025 প্লাস 273, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 100%।
46% এবং আপনি বের করার পর দেখবেন অবশ্যই ইটা ডাবল প্রাইমটা ইটা প্রাইমের চেয়ে বড় হচ্ছে। তার মানে তাপ উৎসের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর চেয়ে তাপ গ্রাহকের তাপমাত্রা 48 ডিগ্রি সেলসিয়াস কমাইলে ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি বৃদ্ধি পায়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে ইঞ্জিনের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি বেশি বৃদ্ধি পাবে। ঠিক আছে, ক্যালকুলেট করে দেখো, দেখলেই বুঝতে পারবা। ওকে, সহজ, একদম সহজ। দেখেন, ক্লিয়ার? মানগুলো বের করে দেন, ধন্যবাদ। এত মেধা আসলে আমার নাই, বাট চাইলে বের করা যাবে। দাঁড়াও, বললাই যেহেতু, তোমরা কি অ্যান্সার বের করছো? কেউ তো বের করো না, তাই না? দাঁড়াও আমি একটু বের করার চেষ্টা করি, যেহেতু বললাই। ওকে, দাঁড়াও, এটাই করব। 1 মাইনাস কত আসতেছে? 4, তাই না? 0 খুব সহজ বানিয়ে আসবে বলে মনে হচ্ছে গাইস, ধন্যবাদ। আর এখানে আসবে 7, নিচে কত আছে? নিচে আছে হলো 8, 9, টারা 0 না 2, সরি 2, 1, 1298, 1300 মতো চিন্তা করা যেতে পারে। তাহলে 70 বাই হলো 13। ঠিক আছে, 70 বাই 13 কত হবে? 5 তেরং হলো 65 না? 5 তেরং 65 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, তাহলে থাকতেছে 5, 3 তেরং 39, 4 তেরং 52, সো 0.54। এটা হবে 46% এর আশেপাশে কিছু একটা, এইটা। ঠিক আছে, এবং এটা কত হবে? এটা নিয়ে যদি চিন্তা করি তাহলে এটার উপরে আসতেছে হলো কত? 8, 4, 7, তাই না? আর নিচে আসতেছে কত? 6, ওকে, 7 তো 14, 1, 1, 1146 নাকি? না, ভুল করছি, এখানে 1300 হবে, 1346। ওকে, সো সেইটা আবার একটু গ্যাঞ্জাম হয়ে গেছে গাইস, আগেরটা একটু সহজ ছিল। আচ্ছা, যাই হোক, ব্যাপার না, আমরা এটাকে ধরবো 75 এবং এটাকে আমরা ধরবো 13.5, 13.5। ঠিক আছে, 13.5 জিনিসটা আবার একটু প্যারা হয়ে যায়, সো আমরা একটা কাজ করি, ওখানে আবার 0.5 বাড়াইলে আবার, আচ্ছা সমস্যা নেই। সো 5 দিয়েই তো যাবে, তাই না? এটাও 5 দিয়েই যাবে। সো 5 দিয়ে যদি হয় তাহলে 5, 65, 67.5। ওকে, 67.5, আড়াই, 5, 75, হ্যাঁ আবার 75 আসবে। ঠিক আছে, সো 55 আসবে না? 5 যদি দেই, 67.5, আড়াই, 5, মানে 7.5 আবার, তো 67.5, আবার সেই একই তো হচ্ছে 5, 55.55, তার মানে এখানে আসবে হলো 44.55%, এরকম কিছু একটা। আর ওখানে আসবে 46%, নাকি? দেখো তো কত আসে? 44.57। গাইস হিয়ার আই প্রেজেন্ট দ্য রেজাল্ট। ঠিক আছে, 44.55% এবং ওই যে 46%, দেখো মিলছে কিনা। কি বলবো গাইস, কেন এসব আমার সাথে করতে আসে বলো? জাস্ট খালি একটু ভাবটা নেই না দেখে। ঠিক আছে, যেদিন ভাব নিব ওই দিন কি করবি বল। গড, যাই হোক, ব্যাপার না, বুঝতে পারছি। ম্যাথ ক্লিয়ার তো নাকি? দেখো ম্যাথ ক্লিয়ার হয়েছে কিনা। ম্যাথ ক্লিয়ার হলে আমরা নেক্সট যাই। ভাই ফার্স্ট সেটটা 45.64 আসবে না তো? তুমি তো জাস্ট ওই অংশটা বের করছো, 1 থেকে মাইনাস করা লাগবে না? মাইনাস করতে হবে তো। ঠিক আছে, পারবো, শিওর। লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। 10 নম্বরটা, একটা কার্ড। এই যে ভাই 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 ভাই, ইহাকে 12 3 স্টার। ঠিক আছে, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন, আমি দেখছিলাম। একটা কার্ডো ইঞ্জিন 800 কেলভিন এবং 400 কেলভিন তাপমাত্রা পরিসরে কাজ করে। সরি, এই ইঞ্জিন দ্বারা একটা হিমায়ক যন্ত্র চালনা করা হয় যা 300 কেলভিন এবং 273 কেলভিন তাপমাত্রা পরিসরে কাজ করে। ওকে, সো আমরা একটা ইঞ্জিন দিয়ে একটা ফ্রিজ চালাচ্ছি। ইঞ্জিন দিয়ে ফ্রিজ চালাচ্ছি মানে কি? মানে ব্যাপারটা এরকম, ধরো এরকম, এখানে একটা ইঞ্জিন আছে, ইঞ্জিনটা ইনপুট হিসেবে তাপ শক্তি নিচ্ছে, ইঞ্জিনটা আউটপুট হিসেবে কাজ দিচ্ছে। সেই কাজ দিয়ে আমরা আবার কি করতেছি? একটা ফ্রিজ চালাচ্ছি। ঠিক আছে, সো ইনপুট থেকে আমরা আউটপুট, মানে ইঞ্জিন থেকে আমরা আউটপুট হিসেবে যে কাজটা পাবো, সেই কাজটা দিয়েই রান করবে কে? এই ফ্রিজটা।
ওকে, সো দিস দ্য আইডিয়া, খুবই সুন্দর একটা আইডিয়া, নতুন একটা জিনিস। দেখেন সলভ করবো কেমনে। ক নাম্বার আসেন, কার্নো ইঞ্জিনটা 60% দক্ষ করতে হলে উৎসের তাপমাত্রা কি পরিমাণ পরিবর্তন আনতে হবে। তো দেখো আমরা চেঞ্জ আনবো শুধুমাত্র উৎসের তাপমাত্রায়, তাপ গ্রাহকের তাপমাত্রা আমরা চেঞ্জ করব না। সো আমরা এফিসিয়েন্সি চাচ্ছি কত, 60% বা 0.6। তাপ গ্রাহকের তাপমাত্রা আগেও যা ছিল এখনো তাই থাকবে, মানে 400 কেলভিনই থাকবে, ঠিক আছে। সো আমরা চাচ্ছি তাপ উৎসের নতুন তাপমাত্রাটা কত হয়। তাহলে ইফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 প্রাইম। ওকে, তাহলে ইফিসিয়েন্সি হলো 0.6, 1 মাইনাস T2 বাই T1 প্রাইম। তাহলে T1 প্রাইম কত হবে, T1 প্রাইম হবে 0.4, সরি T2 ডিভাইডেড বাই 0.4। ওকে, সো এটা হবে আমাদের T1 প্রাইম বা নতুন তাপ উৎসের তাপমাত্রা। T2 কত, 400 ডিভাইডেড বাই 0.4 মানে কত, 1000 কেলভিন। তাহলে তাপ উৎসের তাপমাত্রা ছিল 800 কেলভিন, বানাইতে হবে 1000 কেলভিন যদি তুমি এফিসিয়েন্সি 60% চাও। তার মানে তাপ উৎসের তাপমাত্রা 200 কেলভিন বাড়াইতে হবে। কি করতে হবে, তাপ উৎসের তাপমাত্রা 200 কেলভিন, আরে 200 কেলভিন বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, সহজ, দেখ পারার কথা তোরা, একদম সহজ। ওকে, এবার ঘ নম্বরে যাওয়া যাক। দেখো ঘ নম্বরে কি বলেছে, ঘ নম্বরে বলেছে উদ্দীপকে উল্লেখিত কার্নো ইঞ্জিনটা উৎস হতে গৃহীত তাপ এবং হিমায়ক যন্ত্রের তাপ উৎসে বর্জিত তাপ সমান হবে কি। মানে আমাদের ইঞ্জিনটা তাপ উৎস থেকে যে তাপ শক্তি গ্রহণ করতেছে আর ওই ফ্রিজটা তাপ উৎসে যে তাপ শক্তি বর্জন করতেছে, এই দুটো কি সমান হবে নাকি হবে না, এটাই আমাদের বের করা লাগবে। এবং এটা বের করা আসলে খুব বেশি কঠিন কিছু না। চলেন আমরা ঘ নম্বরে আসি। তো আমাদের প্রথমে দেখতে হবে আমাদের ইঞ্জিন কতখানি তাপ শক্তি গ্রহণ করতেছে, সেটা আমরা কেমনে বের করতে পারি। খেয়াল করেন, আচ্ছা আমি একটা নতুন একটা পেজে যাই, এটা সুন্দর ম্যাথ তো ভালো মতো করাই। দেখো প্রথমে আগে ছবিটা বুঝো, এই হলো আমাদের ইঞ্জিন। ওকে, এটা আমাদের কি, ইঞ্জিন, ফাইন। তো ইঞ্জিনটা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি গ্রহণ করতেছে, ধরো Q1। ওকে, এবং সে একটা নির্দিষ্ট পরিমাণ কৃত কাজ দিচ্ছে, অবশিষ্ট যে শক্তিটা সেটা সে পরিবেশে উন্মুক্ত করে দিচ্ছে। ওকে, এটা হলো ইঞ্জিনের বর্জিত তাপ শক্তি। এখন এই যে ইঞ্জিনের আউটপুট হিসেবে আমরা যে কাজটা পাইলাম, সেই কাজ দিয়ে চলতেছে আবার একটা ফ্রিজ। ওকে, সেই কাজকে ইনপুট হিসেবে নিয়ে কে চলতেছে, একটা ফ্রিজ চলতেছে। ওকে, এখন এই ফ্রিজ কি করতেছে, ভিতর থেকে Q2 পরিমাণ তাপ শক্তি বের করতেছে এবং পরিবেশে Q1 পরিমাণ তাপ শক্তি উন্মুক্ত করে দিচ্ছে। এই Q1 এর মানটা কত হয়, Q1 এর মানটা হয় W প্লাস Q2 এর সমান। ঠিক আছে, আমরা যতখানি কাজ করব প্লাস ফ্রিজের ভিতর থেকে যতখানি তাপ শক্তি বের হবে, দুইটা একত্রে পরিবেশ উন্মুক্ত হবে। ওকে, আপনাকে এগুলোর নাম প্রাইম দেন, প্রাইম প্রাইম প্রাইম। আপনাকে প্রশ্ন করা হয়েছে এই Q1 এবং এই Q1 প্রাইম এই দুটো সমান কিনা, মানে আমার ইঞ্জিন যে তাপ শক্তি গ্রহণ করবে এবং রেফ্রিজারেটর বাইরে যে তাপ শক্তি উন্মুক্ত করে দিবে, সেই দুটো কি সমান নাকি সমান না। ওকে, আমরা কি কি জানি, আমরা ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা জানি, সেটা হলো 800 কেলভিন। ওকে, আমরা ইঞ্জিনের তাপ গ্রাহকের তাপমাত্রা জানি, সেটা হলো 400 কেলভিন। ঠিক আছে, আমরা ফ্রিজের ভিতরের টেম্পারেচার জানি, সেটা হলো 273 কেলভিন এবং বাইরের টেম্পারেচার জানি, সেটা হলো 300 কেলভিন। ঠিক আছে, সো ভিতরের টেম্পারেচার ঠান্ডা হবে 273 কেলভিন এবং বাইরের টেম্পারেচার কত, 300 কেলভিন। সহজ, তাহলে এটার নাম দিলাম আমরা T1 প্রাইম, এটার নাম সরি এটা হলো T2 প্রাইম এবং ওইটার নাম দিলাম কি, T1 প্রাইম। এটা আমাদের T1 এবং এটা আমাদের T2। তাহলে আমাদের দেখানো লাগবে Q1 এবং Q1 প্রাইমের মধ্যে সম্পর্ক। সো আমরা যেটা করতে পারি, একটু বুঝে শুনে কাজ কাম করি, দাঁড়াও। ডাব্লিউটাকে Q1 দিয়ে রিপ্রেজেন্ট করলেই তো হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সহজ। তাহলে আমরা প্রথমে ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করব। ইঞ্জিনের এফিসিয়েন্সি কত হবে, 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1, দ্যাট মিন্স আসবে 50%। ওকে, বা 0.5। ওকে, পার্সেন্টেজে নিলে আসবে 50% আর নরমালি ফ্র্যাকশনে রাখলে কত আসবে ইঞ্জিনের এফিসিয়েন্সি, 0.5। ওকে, তাহলে এটা আমাদের ইঞ্জিনের এফিসিয়েন্সি। এখন ইঞ্জিনের কৃত কাজ কত হবে, তাহলে আমরা আবারও লিখতে পারি এফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু W ডিভাইডেড বাই Q1। সো কৃত কাজ W হবে এটা Q1 এর সমান, এটার ভ্যালু কত, 0.5। সো দেখো এই যে এইটা হলো ইঞ্জিনের কৃত কাজ এবং ইঞ্জিন যে কাজটা করতেছে সেটাই কিন্তু আবার ফ্রিজের ইনপুট। ঠিক আছে, সো এটা ইঞ্জিনের কৃত কাজ, ইঞ্জিনের কৃত কাজ। এইটাই আবার কি, এটাই আমাদের যে রেফ্রিজারেটর বা ফ্রিজ আছে সেই ফ্রিজটার ইনপুট। ঠিক আছে,
ফ্রিজের ইনপুট। ওকে, ফ্রিজটাও তো একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া রান করবে। সো আমরা এখানে বলতে পারি যে ভাইয়া, আচ্ছা আমার তো Q1 লাগবে তাই না, W এর সাথে Q2, সো আমার রিপ্লেস করা লাগবে হলো Q2 কে। আচ্ছা, ফ্রিজের যে কার্য সম্পাদন সহ, দেখো আমাদের রেফ্রিজারেট কি বলে ইঞ্জিনের অংশের কাজ শেষ। ইঞ্জিনের অংশে আমরা প্রথমে এফিসিয়েন্সি বের করছি, দেন এখান থেকে আমরা কৃত কাজ এবং Q1 এর মধ্যে সম্পর্ক স্থাপন করছি। ওকে, এবার দেখো ফ্রিজের যে কার্য সম্পাদন সহগ সেটা কত হবে, ফ্রিজের কার্য সম্পাদন সহগ। ওকে, কে রাইট, কে এর ভ্যালু কত হবে, উপরে যাবে T2, নিচে আসবে T1 মাইনাস T2 ইফ আই এম নট রং। হ্যাঁ, আমার আউটপুটটা হলো হয় Q2 এবং নিচে হয় হলো আমার ইনপুট W, মানে Q1 মাইনাস Q2। সো আলটিমেটলি এটাই হবে। তাহলে T2 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু হলো, বা T2 প্রাইম দাও এখানে সব প্রাইম, T2 প্রাইমের ভ্যালু কত 273, নিচে আসতেছে কত 300 মাইনাস 273, দ্যাট মিন্স 273 ডিভাইডেড বাই 27। সো 10.1 হবে আর কি, ঠিক আছে, কত হবে 10.1 এরকম চলতে থাকবে। সো এটা আমাদের ফ্রিজের কার্য সম্পাদন সহ। ফ্রিজের কার্য সম্পাদন সহগকে আরেকটা ভাবে রিপ্রেজেন্ট করা যায়, কিভাবে, কে ইজ ইকুয়ালস টু, উপরে যাবে Q2 প্রাইম, মানে ফ্রিজ থেকে আমরা যে আউটপুটটা পাবো, ফ্রিজের ভিতর থেকে যে তাপ শক্তি বের করব, ডিভাইডেড বাই ফ্রিজের ইনপুট, ঠিক আছে, W। ওকে, লেখা যায় ফ্রিজের ইনপুটটা কি, এই যেটা মানে ইঞ্জিনের যে আউটপুটটা সেটা আমাদের ফ্রিজের ইনপুট। এখন Q2 প্রাইমকে আমরা কি লিখতে পারি, Q2 প্রাইমকে আমরা লিখতে পারি Q1 প্রাইম মাইনাস W। লেখা যায় না, অবশ্যই লেখা যায়। তাহলে Q2 প্রাইমকে আমরা লিখতেছি Q1 প্রাইম মাইনাস W ডিভাইডেড বাই W। তাহলে কি থাকতেছে, Q1 প্রাইম বাই W মাইনাস 1। ওকে, তাহলে একটু খেয়াল করেন, ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে Q1 প্রাইম বাই W ইজ ইকুয়ালস টু K প্লাস 1, দ্যাট মিন্স 11.1। ওকে, তাহলে Q1 প্রাইমের ভ্যালু কত হবে 11.1 ইন্টু W। W মানে কি ছিল, W মানে ছিল 0.5 Q1, সো লিখতে পারি 11.1 মাল্টিপ্লাইড বাই 0.5 Q1। ওকে, সো যদি আমরা হাফ করে দেই 5.55 মোস্ট প্রবাবলি, if I'm not wrong, 5.55 Q1। ওকে, সো আমাদের Q1 প্রাইম আসতেছে 5.55 Q1। 555 আসতেই থাকবে মনে হয়, নাকি বুঝতেছি না, যাই হোক এরকম কিছু একটা হবে আর কি, ঠিক আছে। সো আমাদের ফ্রিজ থেকে যে তাপ শক্তিটা বের হয়ে যাচ্ছে, বা ফ্রিজ তাপ শক্তি যেটা পরিবেশ উন্মুক্ত করে দিচ্ছে, সেটা ইঞ্জিনের গৃহীত তাপ শক্তির অলমোস্ট 5.5 গুণ। ঠিক আছে, কত গুণ, 5.5 গুণ। তার মানে এটা কিন্তু সমান হবে না। ফ্রিজ যে তাপ শক্তি বের করে দেবে এবং ইঞ্জিন যে তাপ শক্তি গ্রহণ করবে, সেই দুটো সমান হবে না। ফ্রিজের বের করাটা ইঞ্জিনের গৃহীতটার চেয়ে অলমোস্ট 5.5 গুণ বেশি হবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যান্সার। দেখো এটা কিন্তু খুবই সুন্দর একটা ম্যাথ, এনডিসিতে মোস্ট অফ আসছিল, খুবই সুন্দর ম্যাথ এবং খুবই মানে ভালো একটা আইডিয়ার ম্যাথ। ঘ নাম্বারটা একটু রিক্যাপ করে দেন অবশ্যই। দেখো সেখানে যেটা হইছে, আমরা একটা ইঞ্জিন দিয়ে একটা ফ্রিজ চালাচ্ছি। তো ইঞ্জিনটা কি করবে, একটা তাপ শক্তি গ্রহণ করবে 800 কেলভিন তাপমাত্রার তাপ উৎস থেকে। সেই গৃহীত তাপ শক্তির একটা অংশকে সে তাপ গ্রাহকে বর্জন করে দিবে 400 কেলভিন তাপমাত্রার তাপ গ্রাহকে। ওকে, এবং অবশিষ্ট অংশটাকে সে কাজে রূপান্তর করবে। এখন এই যে সে কাজটা করতেছে, সেই কাজটা ব্যবহার করে সে আবার চালাচ্ছে একটা ফ্রিজ। তার মানে ফ্রিজ এই কাজটাকে ইনপুট হিসেবে গ্রহণ করবে। ফ্রিজের ভিতরের তাপমাত্রা 273 কেলভিন, বাইরের পরিবেশের তাপমাত্রা বলা আছে 300 কেলভিন। ওকে, তাহলে ফ্রিজটা এই কাজ গ্রহণ করে কি করবে, একটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে ফ্রিজের ভিতর থেকে বের করবে, তারপরে টোটালটাকে পরিবেশে উন্মুক্ত করে দিবে। আপনাকে প্রশ্ন করা হয়েছে, এই যে ফ্রিজ যেই তাপ শক্তিটা পরিবেশ উন্মুক্ত করলো আর ইঞ্জিন যেই তাপ শক্তিটা গ্রহণ করলো, এই দুটা কি সমান নাকি সমান না। তো আমরা যেটা করছি, প্রথমে ইঞ্জিনের এফিসিয়েন্সি বের করছি, দেন এখান থেকে ইঞ্জিনের গৃহীত তাপ শক্তি আর কৃত কাজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করছি, একদম নর্মাল জিনিস ছিল। ঠিক আছে, এরপর দেখো আমরা ফ্রিজের কার্য সম্পাদন সহগ বের করছি। ফ্রিজের কার্য সম্পাদন সহগ কেমনে বের করে, ফ্রিজের ভিতরের তাপমাত্রা ডিভাইডেড বাই ফ্রিজের বাইরের তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা মাইনাস ভিতরের তাপমাত্রা। সেখান থেকে আমাদের কার্য সম্পাদন সহগ বের হয়েছে। ফ্রিজের কার্য সম্পাদন সহগ বের করার আরো একটা ওয়ে ছিল, সেটা কি, ফ্রিজের আউটপুট ডিভাইডেড বাই ফ্রিজের ইনপুট। ফ্রিজের ইনপুট কোনটা, এই যে কৃত কাজ, এটাই তো সে ইনপুট হিসেবে নিছে। আর ফ্রিজের আউটপুট কোনটা, ফ্রিজের ভিতর থেকে যে তাপ শক্তিটা বের হয় সেটা হলো ফ্রিজের আউটপুট, দ্যাট মিন্স উপরে যাবে Q2 প্রাইম। কারণ আমরা জানি Q1 প্রাইম ইজ ইকুয়ালস টু W প্লাস Q2 প্রাইম। সো ওখান থেকে Q2 এর ভ্যালুটাকে রিপ্লেস করে দিচ্ছি, কেন, কারণ আমার সম্পর্কটা লাগবে Q1 প্রাইম এবং Q1 এর মধ্যে। Q1টা আবার লুকায় আছে W এর মধ্যে, এই যে W ইজ ইকুয়াল
ইকুয়ালস টু 0.5 Q1। সো আমরা সমীকরণের মধ্যে রাখবো শুধুমাত্র Q1 প্রাইম আর Q1 কে, আর Q1 যেহেতু W এর মধ্যে লুকায় আছে, সো আমরা যেটা করতে পারি Q1 প্রাইম এবং W কে সমীকরণের মধ্যে রাখতে পারি, দেন W কে রিপ্লেস করলেই আমরা Q1 এবং Q1 প্রাইমের মধ্যে সম্পর্ক পেয়ে যাব। ওকে, সো এখানে আমরা Q2 প্রাইম কে রিপ্লেস করছি Q1 প্রাইম মাইনাস W দ্বারা, দেন ভাগ করছি, তাহলে Q1 প্রাইম বাই W মাইনাস 1 থাকতেছে, 1টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে K প্লাস 1 ইজ ইকুয়ালস টু Q1 প্রাইম বাই W, দেন W কে ওই পাশে নিয়ে গেছি, W এর ভ্যালু বসাই দিয়েছি, Q1 প্রাইম এবং Q1 এর মধ্যে সম্পর্ক চলে আসছে। এইটাই আমাদের ফ্রিজ থেকে নির্গত তাপ শক্তি এবং ইঞ্জিনের গৃহীত তাপ শক্তির মধ্যে সম্পর্ক। দেখেন বুঝছেন কিনা? মাই গড, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এই ঘ নম্বরটা বুঝছো কিনা? কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ঘ নম্বর প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম, মানে এইচএসসি পরীক্ষা আসার মতো। হ্যাঁ দাদা ঠিক আছে, বুঝছি। তাহলে নেক্সট সিকিউ, কেউ না বুঝলে বইলো, ঘ নাম্বারটা আসলে একটু প্যারার ছিল। দেখো কি বলছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম পানিকে বরফে পরিণত করতে রেফ্রিজারেটর ন্যূনতম কাজ সম্পাদন করে দাঁড়াও, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম পানিকে বরফে পরিণত করতে রেফ্রিজারেটরটি ন্যূনতম কাজ সম্পাদন করে, Q2 তাপ অপসারণ করে এবং Q1 পরিমাণ তাপ শক্তি পরিবেশে বর্জন করে। ঠিক আছে, পরবর্তী রেফ্রিজারেটরের পরিবর্তে একটি তাপ ইঞ্জিন প্রতিস্থাপন করা হলো যেন রেফ্রিজারেটরটা ঠিক বিপরীত আচরণ করে। ঠিক আছে, প্রশ্ন করছে রেফ্রিজারেটরটার কার্য সম্পাদন সহ কত। আচ্ছা ওয়েট 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 টা 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 আচ্ছা এটা কি আচ্ছা দোয়াই তো আছে, এটা আবার কি লাগবে? দেখ বেটা, দেখ রেফ্রিজারেটরের ভিতরের তাপমাত্রা কত, কোথায় চিন্তা করতেছি, আমি ভাবছি আর কিছু দেওয়া নাই। ভিতরের তাপমাত্রা কত দেখো, এটা T2 অ্যাকচুয়ালি, ভিতরের তাপমাত্রাটা হলো T2। ওকে, সেটা কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ওকে, বাইরের তাপমাত্রা কত 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন। কি বের করতে বলছে? রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ, রাইট? তাহলে T2 বাই T1 মাইনাস T2, তাহলে উপরে 273, নিচে 303 মাইনাস 273, তাহলে কার্য সম্পাদন সহগ হবে 273 ডিভাইডেড বাই কত 30। ঠিক আছে, সো 9.1 কত 9.1, এটাই কি আমাদের রেফ্রিজারেটরের কার্য সম্পাদন সহগ। সহজ। ঠিক আছে, ফাইনালি ঘ নাম্বার আসো, তাপ ইঞ্জিনটা প্রত্যাগামী হবে কিনা এনট্রপির সাহায্যে গাণিতিক বিশ্লেষণ পূর্বক মন্তব্য করো। আচ্ছা, আমাদের এখানে এনট্রপির পরিবর্তনটা দেখানো লাগবে না, যে এনট্রপির পরিবর্তন শূন্য হয় কিনা। আচ্ছা, এর তো ভালো প্রশ্ন হয়ে গেছে, তারা দেখতে দাও, চিন্তা ভাবনা করতে দাও। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম পানিকে বরফে পরিণত করতে রেফ্রিজারেটরটা ন্যূনতম কাজ করে, Q2 তাপ অপসারণ করে এবং Q1 পরিমাণ তাপ শক্তি সে পরিবেশে বর্জন করে। ওকে, পরবর্তীতে রেফ্রিজারেটরটা এমন একটা তাপ ইঞ্জিনে প্রতিস্থাপন করা হলো। আচ্ছা, এখানে বলছে তাপ ইঞ্জিনটা প্রত্যাগামী হবে কিনা। তাপ ইঞ্জিনটা, আচ্ছা তাপ ইঞ্জিন তো প্রত্যাগামী হবে, কিন্তু সেটা দেখাবো কেমনে? তাপ শক্তির পরিমাণ তো দেয়া দেয়নি, আদান প্রদানকৃত তাপ শক্তির পরিমাণ। ইয়ে কি হুয়া, এটা একটি ইনকমপ্লিট কোয়েশ্চেন নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা দাঁড়াও, এটা একটু অন্যভাবে করি। ওকে, আমরা কি করছি, ফ্রিজ ছিল, রাইট? ফ্রিজের ভিতরে বরফ ছিল, ফাইন। আমরা প্রথমে ফ্রিজটা নিয়ে একটু আলোচনা করি। বরফ ছিল, কত কেজি ভরের বরফ? 1 গ্রাম না, বরফের ভর ছিল 1 গ্রাম। m ইজ ইকুয়ালস টু 10⁻³ কেজি। ঠিক আছে, আমরা কি করছি, 1 গ্রাম ভরের বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা 1 গ্রাম ভরের পানিকে 1 গ্রাম ভরের বরফে রূপান্তরিত করছে, তাই তো? তাহলে কতখানি তাপ শক্তি অপসারণ করা লাগবে বরফ থেকে? বরফ থেকে তাপ শক্তি অপসারণ করা লাগবে mLF পরিমাণ। ঠিক আছে, m এর ভ্যালু হলো 10⁻³ এবং LF টা হলো গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। গলনের আপেক্ষিক সুপ্ত তাপ কত হয়? 336 3টা 0, দ্যাট মিন্স 336 জুল। ওকে, তার মানে দাঁড়াচ্ছে আমরা এই পানি থেকে যদি এই 336 জুল তাপ শক্তি অপসারণ করি, যেটা আমাদের Q2 ভ্যালু, যদি করি তাহলে এই 1 গ্রাম ভরের পানি 1 গ্রাম ভরের বরফে রূপান্তরিত হবে। ঠিক আছে, এটা হলো 1 গ্রাম ভরের পানিকে 1 গ্রাম ভরের বরফে রূপান্তরিত করার জন্য, বা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 গ্রাম ভরের পানিকে 1 গ্রাম ভরের বরফে রূপান্তর করার জন্য
বর্জিত তাপ শক্তি, যে এতখানি তাপ শক্তি আমার পানির মধ্যে থেকে যদি আমরা বের করে আনি, তাহলে সেই পানিটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তরিত হবে 1 গ্রাম ভরের পানি। ওকে, তো এতখানি তাপ শক্তি আমাদের সরাইতে হবে পানির মধ্যে থেকে, সেটাই ফ্রিজ করতেছে। এবং তার জন্য ফ্রিজ অবশ্যই ইনপুট হিসেবে একটা কৃতকাজ নিবে। কি করবে? একটা কৃতকাজ নিবে এবং টোটালটা বাইরে অপসারণ করবে। তাহলে Q1 এর মান হবে W প্লাস Q2। ঠিক আছে, এই পুরোটাকে সে বাইরে অপসারণ করে দিবে। ফাইন, তাহলে ফ্রিজের কে এর মান আমাদেরকে দিয়ে দিছে, বা কে এর মান আমরা বের করছি একটু আগে। কে এর মানটা কত আসছে ফ্রিজের কার্য সম্পাদন সহক? সেটা আসছিল 9.1, তাই না? কত আসছে? 9.1। আমরা কি জানি? ফ্রিজের কার্য সম্পাদন সহক ইজ ইকুয়ালস টু আউটপুট বাই ইনপুট। ফ্রিজের আউটপুট কোনটা? ফ্রিজের ভিতর থেকে যে তাপ শক্তিটা বের করবো সেটা ফ্রিজের আউটপুট। সো Q2 টা আমাদের আউটপুট এবং ইনপুটটা হলো কৃতকাজ। ওকে, সো এখান থেকে আমরা কৃতকাজটা বের করতে পারি Q2 ডিভাইডেড বাই K। ওকে, Q2 এর ভ্যালু কত? 336। K এর ভ্যালু কত? 9.1। ওকে, 4 নং 36, তো সো 3 নং 27 আর হলো তোমার 7 নং 63, তাই না? 27 আর এখন থাকতে চলো 6, 7 নং 63, হ্যাঁ 27, দাঁড়াও 3 নং 27.3, 27.3, হ্যাঁ 7 নং 63, 37 হবে, 37 জুল। মোস্ট প্রবাবলি 37 এর কাছাকাছি কিছু একটা হবে আর কি। ঠিক আছে, ওকে, 37 এর কাছাকাছি কিছু একটা হইলো। এটা হলো আমাদের এখানে গৃহীত কৃতকাজ। সো এটা আমাদের এখানে এতখানি কাজ করা হয়েছে, এতখানি তাপ শক্তি আমরা এখান থেকে বের করে আনছি। তাহলে পরিবেশ উন্মুক্ত তাপ শক্তি কত হবে? 336 প্লাস 37, মোটামুটি এরকম রেঞ্জের কিছু একটা আসবে আর কি। ঠিক আছে, সো হচ্ছে হলো 66 আর 7 হলো 73, তাই না? 373 জুল, এতখানি। ওকে, সো এটা হলো আমাদের পরিবেশ উন্মুক্ত তাপ শক্তি এবং এটা হলো আমাদের ভিতর থেকে বের করা তাপ শক্তি। ঠিক আছে, এখন যদি আমরা এটাকে রিভার্স প্রক্রিয়ায় চালাই, কারণ আমরা কি বলছি, এটাকে রিভার্স করে আমরা একটা ইঞ্জিন বানাইছি। রিভার্স করে যদি ইঞ্জিন বানাই তাহলে সেই ক্ষেত্রে এইটা হবে গৃহীত তাপ শক্তি, মানে পুরো জিনিসটা উল্টায় যাবে। এটা হবে গৃহীত তাপ শক্তি, এটা হবে বর্জিত তাপ শক্তি, আর তখন তাপ উৎসের তাপমাত্রা হবে এইটা, তাপ গ্রাহকের তাপমাত্রা হবে এইটা, তাই না? এবার ঠিক আছে, এইবার ব্যাপারটা ঠিক আছে। তাহলে এখানে আমরা যখন ইঞ্জিন বানাবো এটাকে উল্টায়া, ফ্রিজে যেটা বর্জন করা হয়েছে সেটাই হবে গৃহীত তাপ শক্তি, মানে উল্টা তো, তাই না? সো ইঞ্জিনের ক্ষেত্রে গৃহীত তাপ শক্তি নাম দিলাম Q1 প্রাইম। গৃহীত তাপ শক্তি Q1 প্রাইম হবে 373 জুল। ঠিক আছে, বর্জিত তাপ শক্তি উল্টায় যাবে, যেটা যে ফ্রিজের ভিতর থেকে বের করছি সেটা আমরা বর্জন করে দিব। বর্জিত তাপ শক্তি Q2 প্রাইম হবে আমাদের এই যে এইটা উল্টায় দিলে 336 জুল। ঠিক আছে, যদি উল্টাই দেই, যেটা ছিল ফ্রিজের ভিতরের তাপমাত্রা বা যেটা ছিল কম তাপমাত্রা সেটা হয়ে যাবে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা T2 প্রাইম কত হবে? এই যে এটা হবে তাপ গ্রাহকের তাপমাত্রা 273 কেলভিন। কত? 273 কেলভিন। এবং যেটা বেশি তাপমাত্রা বা পরিবেশের তাপমাত্রা সেটা হবে আমাদের উৎসের তাপমাত্রা বা 303 কেলভিন। ঠিক আছে, সো এই জিনিসটাকে উল্টে যদি তুমি ফ্রিজ থেকে ইঞ্জিন বানাও তখন ইঞ্জিনের প্যারামিটার গুলো হবে এইটা, মানে ফ্রিজ যেটা পরিবেশ উন্মুক্ত করে দিবে ওইটা হবে তাপ উৎস থেকে গৃহীত তাপ শক্তি, মানে উল্টায় যাবে। ফ্রিজের ভিতর থেকে যে তাপ শক্তিটা বের হবে সেটা হবে তাপ গ্রাহকে বর্জিত তাপ শক্তি। ঠিক আছে, আর ফ্রিজের ভিতরের টেম্পারেচারটা হবে তাপ গ্রাহকের টেম্পারেচার, বাইরের যে টেম্পারেচারটা হবে সেটা হবে কি তাপ উৎসের টেম্পারেচার। এখন এই যে ইঞ্জিনটা তৈরি হলো সেটা কি প্রত্যাবর্তী নাকি না, কেমনে বুঝবা? Q/T এর রেশিও দিয়ে, যদি Q1 বাই T1 বা Q1 প্রাইম বাই T1 প্রাইম আর Q2 প্রাইম বাই T2 প্রাইম সমান হয়, বা রেশিও যদি সমান হয় তাহলে ইঞ্জিন প্রত্যাবর্তী, আদারওয়াইজ না। Q1 প্রাইম কত? 373 ডিভাইডেড বাই 303। Q2 প্রাইম কত? Q2 প্রাইম হলো 336 ডিভাইডেড বাই 273। দেখো তো রেশিও সেম আসে কিনা, খুবই ক্লোজ হবে, বোঝাই যাচ্ছে। আমি একবার দেখি, দাঁড়াও। হ্যাঁ, রেশিও কি সেম আসে? ক্যালকুলেটর ওয়্যার, এই তো। ওকে, 373 ডিভাইডেড বাই 303, এটা আসতেছে 1.231, তাই না? আর ওটা আসতেছে 336 ডিভাইডেড বাই 273, 1.23। ঠিক আছে, সেম 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 সেম। তার মানে ইঞ্জিনটা প্রত্যাগামী। ঠিক আছে, ইঞ্জিনটা কি হবে? প্রত্যাগামী হবে।
মানে আপনার জাস্ট বোঝা লাগবে যে ফ্রিজের কোন প্যারামিটারটা ইঞ্জিনের কোন প্যারামিটারে রূপান্তরিত হচ্ছে। তার মানে ফ্রিজ যেটা পরিবেশে উন্মুক্ত করে দিবে সেটা আমাদের ইঞ্জিনের গৃহীত তাপ শক্তি, ফ্রিজের ভিতর থেকে যেটা বের হবে সেটা ইঞ্জিনের বর্জিত তাপ শক্তি, ঠিক আছে। আর ফ্রিজের বাইরের যে তাপমাত্রা সেটা তাপ উৎসের তাপমাত্রা, ফ্রিজের ভিতরের যে তাপমাত্রা সেটা তাপ গ্রাহকের তাপমাত্রা। দেখো বুঝছো কিনা? সেম আসে দেখেন, আপনারা কি বুঝেছেন? হ্যাঁ সেম, ওকে ঠিক আছে, বুঝতে পারছি সবাই। এটা কিন্তু সুন্দর ম্যাথ ভাই, খুবই সুন্দর ম্যাথ ছিল রে। এটা কোথায় আসছিল? রাজশাহী বোর্ড 2021। ওয়াও, হোয়াট এ কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন ছিল, আমি নিজেই প্রথমবার দেখলাম। ঠিক আছে, ভালো প্রশ্ন ছিল, ভালো প্রশ্ন। ওকে, সো পারা উচিত, তোমাদেরও পারা উচিত। চলো নেক্সট, এটা হয়ে গেছে সহজ জিনিস। ওকে, 12 নাম্বারটাই কি দেখো, এ ও বি পাত্রে, এটা আবার কই থেকে আসে, নরমাল কোয়েশ্চেন মনে হচ্ছে। যথাক্রমে 100 ডিগ্রি সেলসিয়াস এবং 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানি আছে। আচ্ছা, এখানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানি আছে, এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানি আছে। চিত্র 1 এবং 2 এর এবি পাত্র একত্রে মিশ্রিত করলে মোট এনট্রপির পরিবর্তন কত হবে? ও মাই গুডনেস, এই বড় ম্যাথটা গাইস, এরকম আমার করাই দিতে হবে, এটা একটা বিশাল ম্যাথ। যাই হোক, ব্যাপার না, চলো। এই ম্যাথটা এত বড় ভাই। আচ্ছা, আমি তো সংক্ষেপে করে দিব, সমস্যা নাই, কারণ আই নো টেকনিক্স। চলো, যাই হোক, এখানে আমাদের কি আছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানি আছে, তাই না? দুইটাই মানে 1 কেজি পানি, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 কেজি পানি। এখানে কি আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি পানি আছে। এটাকেও এখানে দিব, এটাকেও এখানে দিব। ধরো মিশ্রণের তাপমাত্রা হবে থিটা ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখানে কি হয়েছে? 1 কেজি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 1 কেজি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই পাত্র তাপ শক্তি বর্জন করছে, কারণ তার তাপমাত্রা কমবে। তাহলে এই পাত্রের বর্জিত তাপ শক্তি, বর্জিত তাপ শক্তি কত হবে? এম এস ডেল থিটা। 1 কেজি ভরের পানি, পানির আপেক্ষিক তাপ 4200, তাপমাত্রা ছিল 100, হইছে কত? থিটা। ঠিক আছে, এতখানি তাপ শক্তি সে বর্জন করবে 100 থেকে থিটাতে পৌঁছানোর জন্য। আর এই পাত্র যে আছে সে কি করবে? সে তাপ শক্তি গ্রহণ করবে, কারণ তার তাপমাত্রা বৃদ্ধি পাইতে হবে। তাহলে ওই পাত্রের গৃহীত তাপ শক্তি কত হবে? গৃহীত তাপ শক্তি হবে ওই সেম ফর্মুলা, এম এস ডেল থিটা। 1 কেজি ভরের পানি, আপেক্ষিক তাপ 4200, তাপমাত্রা থিটা হইছে ছিল কত? 0। ঠিক আছে, এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী জানি গৃহীত তাপ শক্তি এবং বর্জ্য তাপ শক্তি অবশ্যই সমান হইতে হবে যদি তাপ শক্তি লস না হয়। তাহলে 4200 ইন্টু 100 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু হোয়াট? 4200 মাল্টিপ্লাইড বাই থিটা মাইনাস 0। তাহলে দেখো এই পাশটা পুরো বাদ হয়ে যাচ্ছে, 100 মাইনাস থিটা হচ্ছে থিটা, তার মানে থিটার মান কত হচ্ছে? 50 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে মিশ্রণটা আছে, এই মিশ্রণের ফাইনাল টেম্পারেচার কত? 50 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখা লাগবে এখানে এনট্রপির পরিবর্তন কত হইলো। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি ভরের পানি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হয়েছে। তাহলে এই যে 100 থেকে সে 50 হইলো, তাপমাত্রার যে চেঞ্জ হইলো, তার জন্য এনট্রপির একটা পরিবর্তন আছে। সেই এনট্রপির পরিবর্তনটা হবে msln T2 বাই T1। ঠিক আছে, ভর ছিল 1 কেজি, আপেক্ষিক তাপ হলো 4200 ইন্টু ln, ফাইনাল টেম্পারেচার কত রে? 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটাকে কেলভিনে নিতে হবে, তাহলে কত হবে? 323 কেলভিন। ওকে, এবং ইনিশিয়াল টেম্পারেচার ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 373 কেলভিন। ওকে, এটা হলো এই পাত্রের জন্য বা এই পাত্রের পানির জন্য এনট্রপির পরিবর্তন। এবং এই পাত্রের পানির জন্য এনট্রপির পরিবর্তন কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে যখন 50 ডিগ্রি সেলসিয়াসে যাবে, এনট্রপির পরিবর্তন ডেল S2 হবে msln T2 বাই T1। এম আমার 1, S 4200, ln টেম্পারেচার কত হবে বলো? এটার ফাইনাল টেম্পারেচার কত? 50 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স উপরে যাবে 373। ইনিশিয়াল টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে সরি উপরে যাবে 323, সরি 323। ঠিক আছে, 50 থেকে কেলভিন নিলে 323 হবে। আর ফাইনাল টেম্পারেচার, ইনিশিয়াল টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে T1 এর মান হবে 273। এখান থেকে আপনি কি পাবেন? এই প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তন পাবেন। তাহলে টোটাল এনট্রপির পরিবর্তন কত হবে? টোটাল এনট্রপির পরিবর্তন ডেল S হবে ডেল S1 প্লাস ডেল S2, এত জুল পার কেলভিন। ঠিক আছে, সহজ।
ওকে, সো প্রথমে মিশ্রণের তাপমাত্রা বের করতে হবে ওই 9-10 এর ফর্মুলা দিয়ে, যে ওই ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা জানি গৃহীত তাপশক্তি ইজ ইকুয়ালস টু বর্জ্য তাপশক্তি, সেখান থেকে আমরা মিশ্রণের ফাইনাল টেম্পারেচার পাবো। দেন এই পাত্রের পানি এই টেম্পারেচারে আসছে, তার জন্য একটা এন্ট্রপির পরিবর্তন, আবার এই পাত্রের পানিও এই টেম্পারেচার আসছে, তার জন্য একটা এন্ট্রপির পরিবর্তন। দুইটা এন্ট্রপির পরিবর্তনকে যোগ করলেই আমরা সিস্টেমের টোটাল এন্ট্রপির পরিবর্তন পেয়ে যাব। ঠিক আছে, সো দিস উইল বি ইউর অ্যান্সার, এটাই আপনার অ্যান্সার হবে। আই হ্যাঁ, আমার ফোন কি ডেড নাকি? ফোনের চার্জ শেষ। ও মাই গড, দাঁড়াও একটু চার্জে লাগিয়ে নিই, এই ফাঁকে তোমাদের ঘ নাম্বারটা করাই, তারপর তোমাদের কমেন্টটা পড়ি যদি আমার ফোনটা স্টার্ট হয়। ঠিক আছে, সো গ নাম্বার ওয়াজ ইজি, কঠিন কিছু না। ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে চিত্র 3, হ্যাঁ চিত্র 3-এ P1 P3 আর P2 P4 সম্ভব কিনা। কি P1 P3 আর P2 P4, আচ্ছা এই দুটো গুণ ফল সমান, আচ্ছা মানে এটা হলো P1 এটা হলো P3, তাই না? এটা P1 এটা P3, মানে এই দুটা গুণ করব আর P2 আর P4 গুণ করব, মানে এই গুণ ফলটা সমান হবে কিনা। আচ্ছা দেখো, দাঁড়াও 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 দাঁড়াও, এটা তো চিন্তা ভাবনা করতে হবে। ওকে, আমি একটু ছবিটা আঁকি ওই পেজে, ছবিটা আঁকলেই মাথায় কিছু আইডিয়া আসবে। দাঁড়াও। ভীষণ গরমে আমি ভিজে যাই, না 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 না, টা 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 টা, টা 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 টা, না 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 না। দাঁড়াও গাইস, ওয়েট, হয় না কেন ছবি আঁকতে পারি না ভালো মতো, ভাল লাগে না তার। ওকে হ্যাঁ, ওকে হ্যাঁ, ওকে মোটামুটি ঠিক আছে। ওকে, এখন আমরা এখান থেকে জানি কি কি আসলে, ওয়েট দেখা লাগবে। এই পয়েন্টের ভলিউম দেয় নাই, এই পয়েন্টের ভলিউমও দেয় নাই, এটার ভলিউম দিছে দিছে, একটা হলো 1 আর একটা হলো 10, হ্যাঁ 10 টু দি পাওয়ার সরি, একটা 1 আর একটা 2, 10 টু দি পাওয়ার -2, আচ্ছা ঠিক আছে। এই পয়েন্টের ভলিউম দিছে 1, ঠিক আছে, এই পয়েন্টের ভলিউম দিছে 2, মানে ইনটু 10 টু দি পাওয়ার -2 আছে। আর এই দুটার ভলিউম দেয় নাই, এই দুটার ভলিউমে যেন কি নাম লেখা রাখছে, নাম কি লিখে রাখছে, একটা হলো V2 আর একটা হলো V3, স্বাভাবিক। এটা দেওয়া আছে V2, এটা দেওয়া আছে V3, ঠিক আছে। আমাদেরকে ওই পয়েন্টের প্রেশারও কিছু দেয় নাই না, টেম্পারেচার দিয়ে দিছে, আয় হায়, আচ্ছা 1227 ডিগ্রি সেলসিয়াস, ওকে 1227, এই পয়েন্টের টেম্পারেচার ছিল কত, 1227 ডিগ্রি সেলসিয়াস। এই পয়েন্টের প্রেসার হলো P1, এই পয়েন্টের প্রেসার হলো P2, এই পয়েন্টের প্রেসার হলো P3 এবং এই পয়েন্টের প্রেসার হলো P4। আমাদের দেখা লাগবে যে P1 আর P2 কে সরি P1 আর P3 কে গুণ করলে P2 P4 এর সমান হয় কিনা, এটাই না? হ্যাঁ, এখন এটার জন্য আমি এই ছবিটার দিকে তাকাই, একটু দাঁড়াও। হ্যাঁ, এখান থেকে কি বের করা যাবে, এই পয়েন্টের ভলিউম জানি, ওই পয়েন্টের ভলিউম জানি, আচ্ছা এখানে কি গ্যাস তাও তো বলা নাই, গামার মান যে একটা ধইরা নিব, কিছুই তো দেয় নাই, টেম্পারেচার নিচেরটাও দেয় নাই না, বেরটা করবো কি আসলে, আমি তো এটাই বুঝতেছি না। দাঁড়া, টেম্পারেচার প্রেসার, এটার প্রেসারটা দিলেও একটা ব্যাপার ছিল। আচ্ছা এইটা আর এটার ভলিউম জানি, তাই না? P1 এর ভলিউম জানি, P4 এর ভলিউম জানি, P4 এর ভলিউম দিয়ে তো আমার কাজ হবে না। এমনও যদি বলতো যে সংকোচন প্রসারণ অনুপাত সমান, তাইলেও একটা ব্যাপার ছিল, তাও বলে নাই, কিছুই তো বলে নাই। এটা করবোটা কি ভাই? এখানে একটা চাপ আছে, ওকে চাপ আছে, ফাইন। এখানকার আয়তন থেকে এখানকার আয়তন কি সামহাও বের করতে পারবো? আয়তন কত গুণ হয়েছে তাও বলে নাই, চাপ কত গুণ হয়েছে তাও বলে নাই, কিছুই তো বলে নাই। V2 V3 এর মানটা দিয়ে দিলে তাও একটা ব্যাপার ছিল। ধরো এখানে আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, যে P1 V1 is equals to P2 V2, V2 এর মান তো দেওয়াই নাই, আমি যে P2 এর একটা মান বের করব P1 এর সাপেক্ষে তাও হচ্ছে না। আচ্ছা ধরো লিখলাম যে P2 is equals to P1 into V1 by V2,
ঠিক আছে, থাকুক এভাবে। এখান থেকে লিখতে পারি P3 V3 is equals to P4 V4, ঠিক আছে। ওকে, দেন P4 is equals to P3 into V3 by V4, V3 by V4, V4 এর মান আমরা জানি, V3 এর মান জানি না, V3 এর মান জানি না। V3 আর V1 এর মধ্যে একটা সম্পর্ক যদি স্থাপন করতে চাই, মানে P2 P4 দাঁড়াচ্ছে P1 P3 into V1 by V2 into V3 by V4, ঠিক আছে। আচ্ছা, তাহলে P2 P4 P1 P3 V1 V2 V4, এই V1 আর V4 এর মান আমরা জানি, এটা হলো V1, এই পয়েন্টের ভলিউম 1 আর এটার ভলিউম হলো V4। ওকে, সো V1 এর মান হলো 1, V4 এর মান হলো 2 ইন্টু V3 বাই V2। ওকে, তাহলে আমার লাগবে V3 বাই V2 এর মান। এই মানটা সামহাউ পাওয়া গেলেই ম্যাথ সলভড। মানে এই V3 আর V2 এটা রেশিওটা লাগবে, মানে এই রেশিও যদি 2 হয় তাহলে আসলে ম্যাথ সলভড। এটা কেমনে পাবো? V3 আর V2 রেশিও বের করার জন্য একটা টেম্পারেচার দিয়ে কেমনে করবো রে? আর একটা টেম্পারেচার দিলেই তো হয়ে গেছিল। এটা আসলে দোয়া না, এটা দোয়া থাকলে ভালো হইতো। মানে বুঝতেছো, মানে যেখানে জাস্ট আটকে আছে V3 আর V2 যে রেশিওটা, এটা হলো V2, এই যে এইটা হলো V2, এই যে এই ভলিউমটা, আর এটা হলো V3। সো দেখা লাগবে যে V3 আর V2 রেশিও কি 2 হয় কি না। এটা আর এগুলো লিখছি সমষ্ণ প্রক্রিয়ার ফর্মুলা থেকে, ঠিক আছে। যেহেতু এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, এটা একটা সমষ্ণ প্রক্রিয়া, ওখান থেকে লিখছি। বাট এখানে তো আটকাই গেলাম। V3 বাই V2 কেমনে পাবো? কিছুই দেওয়া নাই না, কোনো কিছুই দেওয়া নাই। ও আচ্ছা, এটা সম্ভব কি না। আচ্ছা হ্যাঁ, এটা এভাবে লিখতে পারি আমরা তাইলে, যে এটা সম্ভব, এটা সম্ভব যদি, এটা সম্ভব যদি V3 বাই V2 সমান 2 হয়, ঠিক আছে। আর কোনো উপায় পাচ্ছি না ভাই, আর কোনো উপায় এখানে আসতেছে না, কারণ V3 V2 রেশিও ছাড়া তো এটা সলভ করা যাচ্ছে না। আর আমাদের দিয়ে দিতে হলো একটা টেম্পারেচার। V3 V2 রেশিও 2 হওয়ার জন্য আমাদের টেম্পারেচার কত লাগবে, এটা একটা কিছু দিয়ে দিলেও হইতো, দেয় নাই, কিছু করার নেই। সো এভাবে লিখে দিব আমরা, যদি V3 বাই V2 রেশিওটা 2 হয়, তাহলে 2 আর হাফ কাটাকাটি যাবে, তার মানে তখন P2 P4 সমান P1 P3 হবে, ঠিক আছে। সো দিস ক্যান বি দ্য সলিউশন। আই এম নট শিওর, কারণ অন্য কোনোভাবে কি এটা সলভ করা সম্ভব আদৌ? মান না জানা থাকলে কেমনেই বা সম্ভব? এন্ট্রপির পরিবর্তন দিয়ে না, এন্ট্রপির পরিবর্তন দিয়েও কি হবে? টেম্পারেচার তো জানি না, এখানকার টেম্পারেচারটা জানলে তাও এন্ট্রপির পরিবর্তন দিয়ে কিছু একটা করা যেত, বাট সেই টেম্পারেচার আমরা জানি না, ওটা কোনো কাজে লাগতেছে না। এন্ট্রপির পরিবর্তন কৃত কাজটা কোনো কিছুই তো বেরো করা যাচ্ছে না। না, মাথায় আসতেছে না, আর কিছু মাথায় আসছে, এতটুকুই মাথায় আসছে। ধরো কমেন্ট দেখি, আমার ফোনে কি চার্জ হয়েছে? হ্যাঁ, কমেন্ট পড়া যাবে আই গেস। ধরো দেখো, তোমাদের মাথায় কোনো আইডিয়া থাকলে আমার বলো, আমার মাথায় আর কোনো আইডিয়া আসতেছে না ভাই, আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। এটাই যে আমি আর কোনো আইডিয়া খুঁজে পাচ্ছি না যেখানে কি হবে। একটা সলিউশন হইতে পারে এরকম, যে যদি V3 বাই V2 মান 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে এই রেশিও সমান হবে, মানে গুণফলটা সমান হবে। এছাড়া তোমাদের মাথায় যদি কোনো বেটার সলিউশন থাকে তাহলে বলতে পারো। T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। টেম্পারেচার তো দেওয়া নাই, এই টেম্পারেচার তো দেয় নাই, তোমরা কেমনে করবা? মানে যেখানকার যে আচ্ছা, এই পাশে এটা তো দেওয়া আছে, এই পাশেটা দিয়ে করা যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, ভালো আইডিয়া বের করছো। সো এই পাশ থেকে যদি আমরা করি, এটাও তো একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T4 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1, তাই তো? ওকে, তাহলে এখান থেকে আমাদের
T4 is equals to T1 into V1 by V4 to the power gamma minus 1 তাহলে T1 into half to the power gamma minus 1 ঠিক আছে সো এটা হলো বের হচ্ছে এখানকার টেম্পারেচার এবং এই পয়েন্টের টেম্পারেচারও সেম সো T3 ও কত হবে T3 ও হবে is equals to T4 is equals to T1 into half to the power gamma minus 1 এটা কি এই যে এই পয়েন্টের টেম্পারেচার T3 ঠিক আছে এখন আমরা এখানে যদি আরেকবার এটা হলো তোমার ছিল হলো 4 থেকে 1 এর জন্য মানে 4 থেকে আমরা 1 এ গেছি সেটার জন্য ওকে আমরা যদি 2 থেকে 3 এ আসি তখন আরেকটা বার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা অ্যাপ্লাই করা যায় যে আমরা যখন 2 থেকে 3 এ যাব তখন T2 V2 to the power gamma minus 1 T3 V3 to the power gamma minus 1 আমার লাগবে V3 by V2 রাইট তাহলে V3 by V2 হবে T2 by T3 to the power gamma minus 1 ওকে আচ্ছা to the power gamma minus 1 1 divided by gamma minus 1 ওকে আচ্ছা এখন T3 মানে হলো T1 আচ্ছা হ্যাঁ হয়ে গেছে T1 into half to the power gamma minus 1 to the power whole 1 divided by gamma minus 1 হয়ে গেছে সলভড T1 আর T2 সমান এটা যদি T2 হয় এখানকার টেম্পারেচার যদি T1 হয় তাহলে T1 T2 কাটাকাটি চলে যাবে ঠিক আছে তাহলে থাকবে কি 2 to the power gamma minus 1 তার হোল পাওয়ার 1 by gamma minus 1 so ultimately 2 আসবে হ্যাঁ so V3 by V2 রেশিও আসলে 2 আসতেছে হ্যাঁ এই যেভাবে বের করা যায় ঠিক আছে আমি নিজেই লাস্ট একটুকু হ্যাঁ ঠিক আছে এখন কি সাউন্ড শুনতে পাচ্ছ মানে মাইক আসলে চার্জ শেষ হয়ে গেছে এখন তোমরা আমার সাউন্ড একটু উল্টাপাল্টা হবে সমস্যা নেই যদিও আমাদের ক্লাস মোটামুটি শেষ হয়ে গেছে সো এটা আমাদের যেটা করতে হবে সেটা হলো এই প্রথমে এখান থেকে আমরা এই জায়গার টেম্পারেচারটা বের করব এই জায়গার টেম্পারেচারটা আমাদের এখানে বের হবে দেন এই টেম্পারেচার ইউজ করে আমরা এই 2 নাম্বার পয়েন্ট আর 3 নাম্বার পয়েন্টের ভলিউমের রেশিও বের করব মানে দুইবার রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একই ফর্মুলা অ্যাপ্লাই করে সো ভলিউমের রেশিও অ্যাপ্লাই করলে দেখবা যে V3 বাই V2 মান আসে 2 আর V3 বাই V2 মান যদি 2 আসে তাহলে অবশ্যই P2 P4 আর P1 P3 গুণফল কি হবে সমান হবে ঠিক আছে দেখো এখন সাউন্ড আছে তো আচ্ছা আর এখানে যেটা বলতেছিলা এই যে এটা বলা যেটা আমরা এখানে এনট্রপির পরিবর্তন দিয়ে দেখাবো না এটা তাহলে এখানে এনট্রপির পরিবর্তন হবে সমস্ত প্রক্রিয়াতে এনট্রপির পরিবর্তন হয় তাই না তাহলে সমস্ত প্রসারণে এনট্রপির পরিবর্তন কত সমস্ত প্রসারণে এনট্রপির পরিবর্তন হবে সমস্ত প্রসারণের সময় আমার সিস্টেম Q1 পরিমাণ তাপ শক্তি গ্রহণ করবে রাইট সমস্ত প্রসারণে কি হবে সিস্টেম এতখানি তাপ শক্তি গ্রহণ করবে তাই না কোন টেম্পারেচারে এই টেম্পারেচারে তাহলে সমস্ত প্রসারণের সময় এনট্রপির পরিবর্তন কত হবে এইটা ডিভাইডেড বাই এইটা রাইট কোথায় ছিল Q1 প্রাইম ডিভাইডেড বাই T1 প্রাইম তাই না Q1 প্রাইমের মান কত Q1 প্রাইমের মান হলো ভাইয়া কই গেল কই যায় বারবার 373 আর T1 প্রাইমের মান হলো 303 বসাও 373 বাই 303
আর যখন সমষ্টি সংকোচন করবে, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে এভাবে চেঞ্জই হবে না, যখন সমষ্টি সংকোচন করবে তখন তাপ শক্তি বের হবে বা নির্গত হবে, তখন এন্ট্রপির পরিবর্তন হবে Q2 প্রাইম ডিভাইডেড বাই T2 প্রাইম। Q2 প্রাইমের মান কত? Q2 প্রাইমের মান হলো এই যে 336, বাট এটা একটু বর্জিত তাপ শক্তি, সো এখানে কিন্তু বসাতে হবে নেগেটিভ, ঠিক আছে? এন্ট্রপির পরিবর্তনের সময় কি বর্জিত তাপ শক্তি না, সো এখানে নেগেটিভ মান বসাতে হবে, মাইনাস 336 ডিভাইডেড বাই টেম্পারেচারটা কত? 273, T2 প্রাইম কত? 273। এবার টোটাল এন্ট্রপির পরিবর্তন দেখো, ΔS1 ΔS2 সেটা আসবে কত? 0। হ্যাঁ, তো তুমি যেটা ভাবে দেখাতে পারো। আর এই যে ফর্মুলাটা, এটাও কিন্তু এই এন্ট্রপির পরিবর্তন থেকেই আসছে, আলটিমেটলি একই জিনিস, জাস্ট এখানে মান নিয়ে কাজ করে, স্যার কিছু না। ওকে, দেখেন মানে এন্ট্রপির পরিবর্তনে আপনার Q1 প্রাইম বাই T1 প্রাইম মাইনাস Q2 প্রাইম বাই T2 প্রাইম মানে কি? 0। তাই না? এটা আসছে যোগ করার পর, তাহলে এখান থেকে তো লেখা যায় এটা, এই যে Q1 প্রাইম বাই Q1 প্রাইম ইজ ইকুয়ালস টু Q2 প্রাইম বাই T2 প্রাইম। ওকে, তাই ভাবে করলেই হলো। দেখো বুঝতে পারছো? বুঝতে পেরেছি দাদা, ওকে, তাহলে মোটামুটি হয়ে গেছে ভাই। লাস্টের সিকিউটা ভালো একটু পেন দিল ভাই। তোরা কি লাস্টেরটা বুঝছিস? হ্যাঁ, লাস্টের ঘ নাম্বারটা আমি এখানেই করে দিচ্ছি, তোরা বুঝছিস কিনা আমি কি আরেকবার বুঝিয়ে করে দিব। মানে আমরা যেটা করব যে এখানকার আয়তনের রেশিওটা বের করতে হবে, V2 আর V3 রেশিও যদি একবার বের করে ফেলো, তারপর আসলে পরের টুকু আসলে আর ব্যাপার না, পরের টুকু নরমাল ক্যালকুলেশন, ঠিক আছে? সো এই তো আমাদের 12টা সিকিউ ছিল, 12টা সিকিউ সলভড। তাহলে আমাদের আসলে ঘটা ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যেটা করছি, দেখ আমি ওখান থেকে দেখি, খেয়াল করো। সো আমাদের প্রত্যেকটা পয়েন্টের টেম্পারেচার একটু ধরে নিই। এই পয়েন্টের টেম্পারেচার ধরো T1, ঠিক আছে? T1, এই পয়েন্টের টেম্পারেচার T2, এই পয়েন্টের টেম্পারেচার T3, এই পয়েন্টের টেম্পারেচার T4, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি লিখতে পারি? 4 থেকে 1, এটা কি প্রক্রিয়া? 4 থেকে 1 হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য we can say that যে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T4 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে? সো এখান থেকে লেখা যায় T4 is equals to T1 into V1 by V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। V1 এর মান হলো 1, V4 এর মান হলো কত? 2। এটা হলো V1, এটা হলো কি? V4, ঠিক আছে? তাহলে কত আসবে? T1 multiplied by 1 by 2 তার উপর গামা মাইনাস 1, ঠিক আছে? এখন দেখো আমরা কি বলতে পারি, T4 আর T3 সমান, তাই না? কারণ 3 থেকে 4 এটা কি সমষ্টি সংকোচন, সমষ্টি প্রক্রিয়া টেম্পারেচার চেঞ্জ হয় না। আবার T1 আর T2 সমান, কারণ এটা সমষ্টি প্রসারণ, সেখানেও টেম্পারেচার চেঞ্জ হবে না। সো এখান থেকে আমরা লিখতে পারি T3 হবে T4 এর সমান is equals to T1 into 1 by 2 to the power gamma minus 1। এখন আমার 2 থেকে 3 যেটা, এটাও কি? এটাও আমার রুদ্ধতাপীয় প্রসারণ, ঠিক আছে? রুদ্ধতাপীয় প্রসারণের জন্য যদি আমি আরেকবার একই ফর্মুলা অ্যাপ্লাই করি, T2 V2 to the power gamma minus 1 is equals to T3 V3 to the power gamma minus 1, আমরা লিখতে পারি V3 by V2 to the power gamma minus 1 is equals to T2 by T3, ঠিক আছে? T2 by T3 মানে কি? T2 by T3 মানে হলো T3 মানটা বসাই দাও, T2 divided by T1 into half to the power gamma minus 1, ঠিক আছে? এখন এই T1 আর T2 কি সমান না? T1 এবং T2 এটা কি সেম, কারণ এই যে T1 থেকে যখন 2 এ আসছে এটা কি প্রক্রিয়া? সমষ্টি প্রক্রিয়া, সো টেম্পারেচার তো চেঞ্জ হবে না। তাহলে এটা বাদ থাকতেছে কি? 1 divided by half to the power gamma minus 1, that means 2 to the power gamma minus 1, ঠিক আছে? এটা কিসের ভ্যালু বের হইছে? এটা হলো V2 by V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 এর ভ্যালু। সেটা কত আসছে? 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে পাওয়ারটা বাদ দিয়ে দাও, তাহলে চলে আসছে V3 by V2 is equals to 2। ওকে, সো আপনি V3 এবং V2 এর রেশিও পেয়ে গেছেন, সেটা কত? 2। এবার আসলে আপনি যে 1 থেকে 2 এ গেলেন, কি প্রক্রিয়া? সমষ্টি প্রক্রিয়া। সো আপনি কি লিখতে পারেন? P1 V1 is equals to P2 V2। সো লেখা যায় P2 is equals to P1 multiplied by V1 by V2। সিমিলার আপনি যে 3 থেকে 4 এ গেলেন, এটা কি ছিল? সরি, আপনি যে 3 থেকে 4 এ গেলেন, এটা কি ছিল? সমষ্টি সংকোচন। সেখানে আমরা লিখতে পারি P3 V3 is equals to P4 V4। So P4 will be P3 multiplied by V3 by V4। So P2 P4 কত হবে? P1 P3 multiplied by V1 by V4 multiplied by V3 by V2। তাহলে P1 P3 V1 by V4, একটার মান 1, একটার মান 2, আর V3 by V2 মানে কত? 2, তারপরে P1 P3। So লেখা যায় P2 P4 is equals to P1 P3 solved। দেখো বুঝছো? এবার দেখো বুঝছো কিনা?
ক্লিয়ার? দেখো 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 সাউন্ডের প্রবলেম, কারণ মাইক নাই রে বাবা, মাত্র মাইকের চার্জটা শেষ হইলো, ঠিক আছে? যাও দেখেন বুঝছেন কিনা, দেখেন দেখেন বুঝছো? ক্লিয়ার? বুঝতে পারছি? সবাই বুঝছি নাকি? দেখেন 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 সবাই বুঝলে আসলে আমাদের 12টা সিকিউ সলভ, ওকে? এবং চ্যাপ্টার আমাদের কমপ্লিট। আমরা নেক্সট উইক থেকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি শুরু করতে পারি, বা চাইলে আমরা যদি অটোমেটিক চ্যাপ্টার আগে শুরু করি সেটাও করতে পারি। উই উইল লেট ইউ গাইস নো, ঠিক আছে? সো আজকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ এতক্ষণ ধরে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন নিজের যত্ন রাখুন, ঠিকঠাক পড়াশোনা করুন, সময় বেশি নাই, সময় ঘনায় আসতেছে, এবং এক্সামে যদি কোনো ঝামেলা হয় আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হয়ে যান, ঠিক আছে? তাই জন্য ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। গুড বাই।